আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের রাসায়নিক পরিবর্তনের 2 নাম্বার পর্বে। আজকে আমরা 2 নাম্বার পার্ট দেখব এবং 2 নাম্বার পার্টে আমরা আরো বেশ কিছু টপিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক একদম ধাপে ধাপে দেখব। এই টপিকগুলো থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। সো আমার সাথে সাথে এই টপিকগুলো খুব ভালো মতো বুঝে নিবা এবং এই টপিকগুলো অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে এই টপিক থেকে কোনো এমসিকিউ আসলে তুমি যেন ভুল না করো। সো দ্রুত জয়েন করে ফেলো, আমরা খুব বেশি দেরি করব না, ক্লাসটা খুব দ্রুত শুরু করে ফেলবো, কারণ আমরা হচ্ছে যে 9:30টার মধ্যে প্যাক আপ করবো আজকে, যাতে আমরা খেলা দেখতে পারি। তো খেলা দেখতে যাইতে হবে, আজকে খুব হাই ভোল্টেজ ম্যাচ আছে, একদমই মিস করা যাবে না। তো দ্রুত প্যাক আপ করে ফেলবো, দ্রুত তোমরা জয়েন করে ফেলো, তোমরা জয়েন করে ফেলো দ্রুত। এবং যে যেখান থেকে জয়েন করে ফেলছো তোমরা একটু গ্রুপে, তোমাদের যে গ্রুপ আছে গ্রুপে একটু ফ্রেন্ডদেরকে জানাই দাও। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে না, সেখানে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো, জানাই দাও যাতে সবাই জয়েন করে। ওকে, সো যারা যারা আমাকে সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। যারা যারা আমাকে সালাম দিচ্ছ ওয়ালাইকুম সালাম, তোমাদেরকেও ভাইয়ার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যারা হচ্ছে আগের ক্লাসের নোট করছো, আগের ক্লাসের নোট করছো, প্রত্যেকটা ক্লাসের নোট তোমরা গ্রুপে আপলোড দাও, উইচ ইজ ভেরি গুড। যারা সবচেয়ে সুন্দর গোছানো নির্ভুল নোট করবা, তোমরা আমাকে 4টা ক্লাসের নোটই হোয়াটসঅ্যাপে দিবা। 4টা ক্লাসেরই যখন নোট হয়ে যাবে তখন 4টা ক্লাসের নোটই আমাকে হোয়াটসঅ্যাপে দিবা। আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা 01989244327। এটাতে হচ্ছে পিডিএফ ফুল নোট করে দিবা। তাহলে যেটা হবে, আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর যে নোটটা হবে এটাকে ফোল্ডার করে, সবচেয়ে সুন্দর যে নোটটা হবে এটাকে ফোল্ডার করে তোমাদের জন্য আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, সো যারা যারা ক্লাসে জয়েন করে ফেলছো তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। চলো আমরা দেরি না করে শুরু করব, খুব বেশি লেট করা যাবে না, খুব বেশি লেট করা যাবে না, কারণ হচ্ছে আমাদের হাতে একটু সময় কম, আমাদের 9:30টার মধ্যে ফুলটা প্যাক আপ করে ফেলতে হবে। ওকে, তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমেই গত ক্লাসে আমরা হচ্ছে একটা ছক দেখছিলাম, যেই ছকটা আমরা পড়তে পড়তে রেখে দিছি এবং বলছি এই ছক থেকে এমসিকিউ আসবে। সো এই ছকটা আমরা শুরুতে একটু ভালো মতো শিখে নিব। আমরা শুরুতে এই ছকটা দেখব, তারপরে আমরা ক্লাসে যাব। চলো এই ছকটা একটু আমরা দেখে ফেলি। ছকটার দিকে যদি তুমি তাকাও, এই ছকের ক্ষেত্রে আমাদের কয়েকটা উৎপাদন প্রণালী আছে। প্রথমে হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, তারপরে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, তারপরে ব্যাকল্যান্ড আর্কের বিদ্যুৎ আর্ক পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন, এবং দেখো লাস্টে হচ্ছে মিথানল উৎপাদন আছে। এবং এই প্রত্যেকটা উৎপাদন প্রণালীর ক্ষেত্রে তোমার প্রভাবক এবং তাপমাত্রা এগুলাকে আলাদা করে লিখে দেয়া আছে। সো এই জিনিসটা আমাদের খুব ভালো মতো পড়তে হবে। এর মধ্যে প্রথম কথা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কোন পদ্ধতিতে কি উৎপাদন করা হয়। যেমন ধরো অ্যামোনিয়া উৎপাদন করা হয় হচ্ছে হেবার পদ্ধতিতে, তোমার এমসিকিউ আসবে হেবার পদ্ধতিতে নিচের কোনটি উৎপাদন করা হয়। এমসিকিউ কি আসবে? হেবার পদ্ধতিতে নিচের কোনটি উৎপাদন করা হয়। তো এই টাইপের এমসিকিউ আসলে এটা যেন আমরা খুব ভালো মতো পারি, এই জন্য আমাদের প্র্যাকটিস করা লাগবে, তাই না? হেবার পদ্ধতিতে কি অ্যামোনিয়া উৎপাদন করা হয়। আচ্ছা খেয়াল করো, অ্যামোনিয়া উৎপাদন যখন আমরা হেবার পদ্ধতিতে করতেছি তখন আমাদের নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া প্রস্তুত হচ্ছে এবং 92 কিলোজুল তাপ তৈরি হচ্ছে। এইটা হচ্ছে আমাদের মেইন বিক্রিয়া। এই বিক্রিয়াটা করতে গেলে, ঠিক আছে, এই বিক্রিয়াটা করতে গেলে আমাদের প্রয়োজন কি? 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা প্রয়োজন। এবং এখানে আমাদের প্রভাবক লাগবে হচ্ছে আয়রন। প্রভাবক কি লাগবে? প্রভাবক লাগবে হচ্ছে আয়রন। আয়রন হচ্ছে আমাদের প্রভাবক লাগে। এই আয়রন প্রভাবকের সাথে দেখো আবার প্রভাবক সহায়ক আছে। প্রভাবক সহায়ককে মোলিবডেনাম অ্যালুমিনিয়াম অক্সাইড। প্রভাবক তো আমরা চিনি, প্রভাবক মানে হচ্ছে যারা বিক্রিয়াতে অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি করে।
আর প্রভাবক সহায়ক মানে হচ্ছে যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে বাড়ায়, প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে যারা বাড়ায় তারা হচ্ছে প্রভাবক সহায়ক। ওকে, বুঝতে পারছো? তাহলে একটা হচ্ছে প্রভাবক আর একটা হচ্ছে প্রভাবক সহায়ক। প্রভাবকের প্রভাবন ক্ষমতা যারা বাড়ায় তারা হচ্ছে প্রভাবক সহায়ক। ওকে, তো প্রভাবকের প্রভাবন ক্ষমতা যারা বাড়ায় হচ্ছে তারা হচ্ছে প্রভাবক সহায়ক। সো আমরা হেবার পদ্ধতিতে যখন অ্যামোনিয়া তৈরি করব তখন আমাদের এই ডিটেলস গুলা ভালো মতো জানতে হবে। এই ডিটেলস গুলা থেকে আমার পরীক্ষাতে এমসিকিউ আসবে, এই ডিটেলস গুলা থেকে পরীক্ষাতে এমসিকিউ আসবে, সো এটা আমাদের ভালো মতো জানতে হবে। ওকে, এবার খেয়াল করো, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। স্পর্শ পদ্ধতিতে যখন তুমি সালফিউরিক অ্যাসিড তৈরি করবা, এটা 4টা ধাপ, খেয়াল করলে দেখবা। এটা হচ্ছে প্রথম ধাপ, খেয়াল করো, এটা হচ্ছে প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, এটা তৃতীয় ধাপ, এটা চতুর্থ ধাপ। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে 2 নাম্বার ধাপ থেকে, 2 নাম্বার ধাপ থেকে এবং 3 নাম্বার ধাপ থেকে। খেয়াল করো 2 নাম্বার ধাপ থেকে কি প্রশ্ন আসে। আমরা দেখো প্রথম ধাপে সালফারকে অক্সিজেন দিয়ে জারণ করে সালফার ডাইঅক্সাইড তৈরি করছি, এটা কি, এটা হচ্ছে প্রথম ধাপ। পরের ধাপে দেখো সালফার ডাইঅক্সাইডকে জারণ করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছি, এটা হচ্ছে সেকেন্ড ধাপ। এই যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, এর 2 নাম্বার ধাপে সালফারকে জারণ, এই সালফার ডাইঅক্সাইডকে জারণ করা হয়। 2 নাম্বার ধাপে কি করা হয়, সালফার ডাইঅক্সাইডকে জারণ করা হয়। ওকে, সো এই সালফার ডাইঅক্সাইডকে যে জারণ করতেছি, এই সালফার ডাইঅক্সাইডকে জারণের ধাপে আমরা প্রভাবক হিসেবে প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এটা ব্যবহার করি। প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ব্যবহার করা হয় কোন ধাপে, 2 নাম্বার ধাপে। 2 নাম্বার ধাপে যখন আমরা সালফার ডাইঅক্সাইডকে জারণ করতেছি, এই জায়গা থেকে এমসিকিউ আসে, এই জায়গা থেকে এমসিকিউ আসে। সো এই জায়গা থেকে এমসিকিউ আসলে তুমি ভুল যেন না হয়, এমসিকিউটা কোনটা আসবে, এই যে এটা আসবে এমসিকিউ। প্রভাবক হিসেবে আমরা যে প্লাটিনাম ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ব্যবহার করতেছি, এইটা আসবে হচ্ছে আমাদের এমসিকিউ। 3 নাম্বার ধাপে ভালো করে খেয়াল করলে দেখবা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড এবং সালফার ট্রাইঅক্সাইড এটা ব্যবহার করে আমরা অলিয়াম প্রস্তুত করছি। তো অলিয়াম যেটা, এটা প্রস্তুত হয় 3 নাম্বার ধাপে এবং তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করবে নিচের কোনটি অলিয়ামের সংকেত। অলিয়ামের সংকেত হচ্ছে H2S2O3, H2S2O3, এটা হচ্ছে অলিয়ামের সংকেত। তো এটা আমরা ভালো করে মাথায় রাখবো, নিচের কোনটি অলিয়ামের সংকেত, উত্তর হচ্ছে H2S2O3। ওকে, এই জায়গা থেকে, এই ধাপ থেকে আমাদের প্রশ্ন আসে। আচ্ছা, এবার দেখো এটা গেল হচ্ছে আমাদের স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির কি কি প্রশ্ন আসে সেটার একটা ব্যাখ্যা। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির কি কি প্রশ্ন আসে সেটা আমরা বলছি। এরপরে দেখো আমাদের 3 নাম্বার হচ্ছে ব্যাকল্যান্ড আইডের বিদ্যুতায়ক পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন। তোমার প্রশ্ন আসবে নাইট্রিক অ্যাসিড কোন পদ্ধতিতে উৎপাদন করা হয়। নাম্বার 1 হেবার পদ্ধতি, নাম্বার 2 স্পর্শ পদ্ধতি, নাম্বার 3 ব্যাকল্যান্ড আর্ক পদ্ধতি, নাম্বার 3 মিথানল উৎপাদন পদ্ধতি। তার মানে দেখো নাইট্রিক অ্যাসিড উৎপাদনের জন্য কিন্তু আলাদা নাম আছে। নাম সহ নাইট্রিক অ্যাসিড উৎপাদনের এই হেডলাইনটা মুখস্থ করবা। হেডলাইন মুখস্থ করতে হবে, হেডলাইন মাস্ট, ঠিক আছে, হেডলাইন মাস্ট, হেডলাইন মুখস্থ করতে হবে, হেডলাইন থেকে এমসিকিউ আসবে। আচ্ছা, এখানে কি ঘটতেছে দেখো, নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে, প্রথম ধাপ। এবং দেখো এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে, এই ধাপে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। এই ধাপে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে, অনেক বেশি না? এটা অনেক বেশি। অ্যাকচুয়ালি বজ্রপাতের সময় যে বিদ্যুৎ উৎপাদন হয় না, বজ্রপাতের সময় যে বিদ্যুৎ উৎপাদন হয়, ওখানে এরকম 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উৎপাদন হয়, ঠিক আছে, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উৎপাদন হয়। তো বজ্রপাতের বিক্রিয়া আর এই বিক্রিয়া সেম, বজ্রপাতের সময় এখানে নাইট্রিক অক্সাইড তৈরি করে এবং সেটা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। পরবর্তীতে দেখো নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন মানে কি, নাইট্রিক অক্সাইডকে আমরা আবার জারণ করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করতেছি, নাইট্রোজেন ডাইঅক্সাইডকে আমরা পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করতেছি। তার মানে এই ব্যাকল্যান্ড আর্ক পদ্ধতি যেটা আছে, ঠিক আছে, ব্যাকল্যান্ড আর্ক পদ্ধতি যেটা আছে, এটা হচ্ছে 3টা ধাপে। এটা কি, এটা হচ্ছে 3টা ধাপে, এটা 3টা ধাপে, ভালো করে মাথায় রাখবা। লাস্টে হচ্ছে মিথানল তৈরি যে বিক্রিয়াটা, এটা ভালো করে পড়ো, এটা কম ইম্পর্টেন্ট, খুব বেশি আসে না। তারপর এটা জেনে রাখবা যে মিথানল তৈরি যখন আমরা করতেছি, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, এখানে প্রভাবক হিসেবে আমরা জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিক অক্সাইড ব্যবহার করতেছি।
এটা একটু জাস্ট মাথায় রাখবা। এই প্রথম তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই প্রথম তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার আসো, বলছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে প্রভাবক কোনটি? তো আমরা একটু আগে দেখছি স্পর্শ পদ্ধতিতে যখন আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করতেছি তখন দুই নাম্বার ধাপে আমরা করছিলাম কি, সালফার ডাইঅক্সাইডকে জারণ করছিলাম, করে আমরা সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছিলাম। এখানে আমাদের প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এটা ছিল হচ্ছে প্রভাবক। তাহলে দেখো আমাদের এইটা হচ্ছে কারেক্ট আনসার না? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা প্লাটিনাম এটা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করতেছে। তাহলে দেখো এটা জাস্টে আসছে, আরো বহুত জায়গায় আসছে, আমি জাস্ট একটা তুলছি শাল, আরো বহুত জায়গায় আসছে এই টাইপের প্রশ্ন। সো এই টাইপের প্রশ্ন যখন আসবে তোমাকে পারতে হবে, প্র্যাকটিস করবা, করে যেন পারো। পরে আসো, পরে বলছে দেখো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে নিচের কোনটি প্রভাবক হিসেবে ব্যবহার করা? এটা প্রচুর পরিমাণে আসে। দেখো আমি একটা রেফারেন্স তুলছি, বাট এটা প্রচুর পরিমাণে আসে। এইটার ক্ষেত্রে আমরা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরিতে কি করি, নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আমরা 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করি। এই বিক্রিয়াটা আয়রন নলের মধ্য দিয়ে করা হয়। প্রভাবক হিসেবে আমরা এখানে আয়রন নল ব্যবহার করি। আয়রন নলের এটার আবার প্রভাবক সহায়ক হচ্ছে মোলিবডেনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হচ্ছে প্রভাবক সহায়ক। মেইন প্রভাবক হচ্ছে আমার আয়রন। তার মানে এখানে আমার আয়রন হচ্ছে প্রভাবক। মোলিবডেনাম যেটা, এটা কিন্তু প্রভাবক সহায়ক, প্রভাবক না, প্রভাবক সহায়ক। প্রভাবক সহায়ক এগুলো আমরা একটু পরেই পড়বো। এই যে বলতে বলতে চলে আসছি আমরা। দেখো প্রভাবক এবং প্রভাবকের যে প্রকারভেদ এটা খুব ভালো মতো পড়বো। এখান থেকে এমসিকিউ আসে। খুব সিম্পল একটা টপিক, বাট এই টপিকটা তোমরা অনেকেই পড়ো না, খুব ভালো মতো পড়ো না, অনেকের কাছে কঠিন মনে হয়। আমরা এই টপিকটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করব। চলো প্রথমে আসি, বলছে প্রভাবকের বৈশিষ্ট্য। তো ধরো কোনো একটা বিক্রিয়া, আমরা কমন বিক্রিয়াতে আসি, নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন এই দুইটা বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে গেলে নর্মালি এই বিক্রিয়া তোমার করা যেই পরিমাণ কঠিন, বা নর্মালি এই বিক্রিয়া যদি করতে যাই তাহলে যেই পথে বিক্রিয়া হবে তার থেকে তুলনামূলক সহজ পথে বিক্রিয়া করার জন্য আমরা এখানে প্রভাবক হিসেবে আয়রন ব্যবহার করি। তো আয়রনের উপস্থিতিতে যখন বিক্রিয়া ঘটবে তখন যেটা ঘটে, আয়রন সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। দেখো আয়রন এখানে প্রভাবক, তো এই আয়রন সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ না করে প্রভাবক যেটা আছে, এই প্রভাবক সরাসরি বিক্রিয়ায় অংশ না নিয়ে সরাসরি বিক্রিয়ায় অংশ নেয় না, বিক্রিয়ায় অংশ নেয় না। তো প্রভাবক সরাসরি বিক্রিয়ায় অংশ নেয় না, কিন্তু বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, কি করে? বিক্রিয়ার গতি বাড়ায়। সো বিক্রিয়ার যদি গতি বাড়ায়, প্রভাবক যদি আমার বিক্রিয়ার গতি বাড়ায়, বিক্রিয়ার গতি বাড়ালে বিক্রিয়া সহজে ঘটবে। বিক্রিয়ার যদি গতি বেড়ে যায় তাহলে কি হবে? বিক্রিয়া সহজে ঘটবে। এখন ঘটনা যেটা ঘটে, ধরো জিনিসটা এরকম যে তুমি এ পজিশন থেকে বি পজিশনে যাবা। এখন এ পজিশন থেকে বি পজিশনে যাওয়ার জন্য তুমি এইভাবে যাইতে পারো, আর তুমি সরাসরি এইভাবে যাইতে পারো। তো তুমি যখন রাস্তা চিনো না তখন তুমি এইভাবে ঘুরে ঘুরে যাওয়া কঠিন। তো রাস্তা তুমি চিনো না তাই এইভাবে গেছো। বাট ধরো আয়রন তোমার সেই রাস্তা চেনানোর নির্দেশক হিসেবে কাজ করতেছে, মানে তোমার গাইড বা মেন্টর হিসেবে কাজ করতেছে। গাইড বা মেন্টর হিসেবে কাজ করলে তোমার রাস্তা চিনে যাবা, রাস্তা চিনলে তুমি ইজিলি যাইতে পারবা, অর্থাৎ বিক্রিয়ার গতিবেগ বাড়ায় ফেলবে। তো এখানে প্রভাবক অ্যাকচুয়ালি আমাদের মতো টিচাররা, তুমি ধরো অ্যাডমিশনে চান্স পাইতে যাচ্ছ, তুমি রাস্তা চিনো না, অনেক ঘুরে পিছে তুমি চান্স পাইতে পারো। আর যদি আমাদের মতো মেন্টরের সাহায্যে তুমি আগাও তাহলে দ্রুত সময়ে তোমার গতিবেগ বৃদ্ধি পাবে, তুমি দ্রুত সময়ে পড়াশোনা শেষ করে চান্স পেয়ে যাবে। তো আমরা হচ্ছে তোমার প্রভাবক তোমার চান্স পাইতে সাহায্য করবে এবং দ্রুত সময়ে। এবং দেখবা তোমাকে রাস্তা চেনাচ্ছি না, তো দেখো প্রভাবক যেটা করবে, রাস্তা চেনায় তোমার
সহজ রাস্তায় বিক্রিয়া ঘটাবে। রাস্তা চেনায় কি করবে? সহজ রাস্তায় বিক্রিয়া ঘটাবে। সহজ রাস্তায় বিক্রিয়া ঘটাবে। এইটা হচ্ছে প্রভাবকের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, প্রভাবক কিন্তু নিজে বিক্রিয়ায় অংশ নেয় না, নিজে বিক্রিয়ায় অংশ নেয় না, এবং নিজে যেহেতু বিক্রিয়ায় অংশ নেয় না, ভরে অপরিবর্তিত অবস্থায় থাকে। ভরে অপরিবর্তিত থাকবে। তাহলে এইটার ভর পরিবর্তন হবে না, ভরে অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাহলে প্রভাবক ভর পরিবর্তন করবে না, ভরে অপরিবর্তিত অবস্থায় থাকবে। এই কথাগুলো মাথায় রাখবা। আচ্ছা, প্রভাবকের আরেকটা বৈশিষ্ট্য আছে, খেয়াল করো, এইটা একটু বোঝার চেষ্টা করব। ধরো এই গ্রাফটার দিকে একটু তাকাবা। ধরো এই গ্রাফের এই জায়গাতে বিক্রিয়ক আছে, এই জায়গাতে কি আছে? বিক্রিয়ক। তো বিক্রিয়ক থেকে তুমি যদি উৎপাদে রূপান্তর হইতে চাও, তো বিক্রিয়ক থেকে উৎপাদে রূপান্তর হইতে গেলে ধরো এই পয়েন্টে বিক্রিয়ক আছে, এই পয়েন্টে উৎপাদ তৈরি হইতেছে। এই পয়েন্টে কি? এই পয়েন্টে হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক, আর এই পয়েন্টে হচ্ছে উৎপাদ। তো বিক্রিয়ক থেকে উৎপাদে রূপান্তর হইতে গেলে তোমার মাঝখানে একটা শক্তি বাধা পার করতে হয়। মাঝখানে কি? একটা শক্তি বাধা পার করতে হয়। এই যে শক্তি বাধা পার করতে হয়, এটাকে আমরা বলি হচ্ছে সক্রিয়ণ শক্তি। যেই পরিমাণ শক্তি বাধা পার করে উৎপাদে রূপান্তর হইতে হয়, এটাকে আমরা বলি হচ্ছে সক্রিয়ণ শক্তি। এখন এই যে সক্রিয়ণ শক্তি, নরমালি যদি কোনো একটা বিক্রিয়া করে বিক্রিয়ক থেকে উৎপাদে রূপান্তর হইতে হয়, সক্রিয়ণ শক্তির পরিমাণ অনেক বেশি। এই জায়গাতে তুমি যদি একটা প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করো, এই সেম বিক্রিয়াটা তুমি যদি চাও একটা প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করতে, তো বিক্রিয়ক থেকে অনেক কম শক্তি বাধা অতিক্রম করে উৎপাদে রূপান্তর হওয়া সম্ভব। প্রথমটার ক্ষেত্রে ভালো করে খেয়াল করলে দেখবা শক্তি বাধা অনেক বেশি ছিল, দ্বিতীয়টার ক্ষেত্রে শক্তি বাধা কমে গেছে। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো শক্তি বাধা কমে গেছে। প্রথম যেটা, এটা অ্যাকচুয়ালি প্রভাবক ছাড়া। এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি প্রভাবক ছাড়া। আর দ্বিতীয় যেটা, এটা হচ্ছে প্রভাবক সহ। তো প্রভাবকের মেইন কাজ হচ্ছে তোমার শক্তি বাধা কমায় সহজে বিক্রিয়া তৈরি করা। শক্তি বাধা কমানো, সহজে বিক্রিয়া তৈরি করা। এই কয়েকটা বৈশিষ্ট্যগুলো তুমি পড়বা, বই রিডিং দিবা। প্রভাবকের এই পার্টটা হচ্ছে হাজারি স্যারের বই বা কবির স্যারের বই, যে কোনো একটা জায়গা থেকে বই রিডিং দিতে পারো যদি সম্ভব হয়। ঠিক আছে, বই রিডিং দিতে পারো। আরো কিছু বৈশিষ্ট্য তুমি একটু রিডিং পড়ে নিলে যেই ধারণা আসবে এর উপর ডিপেন্ড করে, যদি কখনো এমসিকিউ আসে কোনোটাই ভুল হবে না। ওকে, তাহলে দেখো প্রভাবকের আরেকটা বৈশিষ্ট্য কিন্তু ওই যে সক্রিয়ণ শক্তি হ্রাস করে। আমরা সরাসরি কিন্তু এটাও বলতে পারি, ঠিক আছে, সক্রিয়ণ শক্তি হ্রাস করে। তো এটাও বলতে পারি, এই পয়েন্টটা লিখে নিতে পারো যে ইএ বা সক্রিয়ণ শক্তি হ্রাস করে। সক্রিয়ণ শক্তি হ্রাস করে, ইএ বা সক্রিয়ণ শক্তি হ্রাস করে। কে হ্রাস করে? প্রভাবক। ওকে, এবার আসো আমাদের প্রভাবকের মেইন এমসিকিউ স্পটে চলে আসি। এটা হচ্ছে আমাদের প্রভাবকের মেইন এমসিকিউ স্পট, যেখান থেকে আমাদের প্রভাবক থেকে প্রশ্ন আসবে। মেইন এমসিকিউ স্পটে ভালো করে খেয়াল করো, আমাদের এই যে প্রভাবকের যে উদাহরণ, ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, এগুলা থেকে প্রশ্ন আসবে। প্রথমে আসবো আমরা ধনাত্মক প্রভাবকে। ধনাত্মক প্রভাবক এটা বুঝতে গেলে আমাদের একটা বিক্রিয়া দেখতে হবে। ধরো আমরা পটাশিয়াম ক্লোরেট, এইটাকে তাপ দিব। পটাশিয়াম ক্লোরেট এটাকে যদি আমরা তাপ দিই, তাপ দিলে পটাশিয়াম ক্লোরেট ভেঙে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি হবে। এই যে বিক্রিয়াটা, আমরা পটাশিয়াম ক্লোরাইড এটাকে ভাঙলাম, ভেঙে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি করলাম। নরমালি এই বিক্রিয়া করতে গেলে যেই পরিমাণ সময় লাগে, আমি যদি এখানে ম্যাঙ্গানিজ অক্সাইড নিই, আমি যদি এখানে কি নিই? ম্যাঙ্গানিজ অক্সাইড, MnO2। MnO2 এর উপস্থিতিতে বিক্রিয়া আরো বেশি দ্রুত হয়। তাহলে নরমালি যেই সময় লাগে, MnO2 এর উপস্থিতিতে বিক্রিয়া দ্রুত হয়। তাহলে MnO2 এর কাজ কি? এখানে MnO2 এর কাজ হচ্ছে বিক্রিয়ার গতি বাড়ানো। MnO2 এর কাজ হচ্ছে বিক্রিয়ার গতি বাড়ানো। তো যেই সমস্ত প্রভাবক বিক্রিয়ার গতি বাড়ায়, যেই প্রভাবক বিক্রিয়ার গতি বাড়ায়, এখানে বিক্রিয়ার কি হচ্ছে? গতি বাড়াচ্ছে। যে সমস্ত প্রভাবক কোন একটি বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি করে তাদেরকে ধনাত্মক প্রভাবক বলে। দেখো, বিক্রিয়ার গতি বৃদ্ধি করে
বিক্রিয়ার গতি বৃদ্ধি করলে সেটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। বিক্রিয়ার গতি বাড়ায়, ঠিক আছে, তারা কি, তারা হচ্ছে ধনাত্মক প্রভাবক। উদাহরণ হিসেবে তুমি কি নিতে পারো, ম্যাঙ্গানিজ অক্সাইড নিতে পারো। তো যদি জিজ্ঞেস করে নিচের কোনটি ধনাত্মক প্রভাবক, নিচের কোনটি ধনাত্মক প্রভাবক, উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। নিচের কোনটি ধনাত্মক প্রভাবক, উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। তাহলে ধনাত্মক প্রভাবক এই ব্যাপারটা বুঝতে পারছি না, বিক্রিয়ার গতিবেগ বাড়ায়। তাহলে ঋণাত্মক প্রভাবক কি হবে, একদম ঠিক উল্টা হবে, বিক্রিয়ার গতিবেগ কমাবে যারা, বিক্রিয়ার গতিবেগ কমাবে যারা, তারা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। বিক্রিয়ার কি হবে, গতিবেগ কমাবে, গতিবেগ কমায়। নরমাল অবস্থায় যে গতিবেগ সেই গতিবেগের চেয়ে আরো কম গতিতে বিক্রিয়া করাবে, নরমাল অবস্থায় যে গতিবেগ তার চেয়ে আরো কম গতিতে বিক্রিয়া করাবে। যেমন ধরো উদাহরণ হিসেবে দেখো, আমরা নরমালি যদি হাইড্রোজেন মানে পারঅক্সাইড যেটা H2O2, এইটাকে যদি আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়া করাই, তখন এটা ভেঙে যে পানি এবং অক্সিজেন তৈরি করে। এইটার নরমালি যে বিক্রিয়ার গতিবেগ, এইটার নরমালি যে বিক্রিয়ার গতিবেগ, এই বিক্রিয়ার গতিবেগকে আরো ধীর করে দিবে তুমি যদি এখানে এই সেম বিক্রিয়াতে কয়েক ফোঁটা, এই সেম বিক্রিয়াতে কয়েক ফোঁটা H3PO4 ফসফরিক অ্যাসিড দাও, তাহলে বিক্রিয়া অনেক বেশি ধীর হয়ে যায়। জাস্ট কয়েক ফোঁটা ফসফরিক অ্যাসিড দিলে এই বিক্রিয়া কি হয়ে যাবে, ধীর হয়ে যাবে। এই বিক্রিয়ার গতিবেগ ধীর হবে, বিক্রিয়া আরো বেশি সময় নিয়ে করবে, আগেরটা যেই পরিমাণ সময় লাগছিল আরো বেশি সময় নিয়ে করবে। তাহলে বিক্রিয়ার গতিবেগ যদি কমায়, বিক্রিয়ার গতিবেগ যদি হ্রাস করে, বিক্রিয়াকে যদি তোমার করে, স্লো করে দেয়, ঠিক আছে, বিক্রিয়ার গতিবেগ যদি হ্রাস করে বা বিক্রিয়াকে যদি স্লো করে দেয়, তখন সেটাকে আমরা বলতেছি ঋণাত্মক প্রভাবক। তাহলে যদি জিজ্ঞেস করে নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক, উত্তর হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে ঋণাত্মক প্রভাবকের উদাহরণ কোনটা, ঋণাত্মক প্রভাবকের উদাহরণ হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড, কয়েক ফোঁটা H3PO4। এই বিক্রিয়াতে এভাবে লেখা হয়, কয়েক ফোঁটা H3PO4 ফসফরিক অ্যাসিড ব্যবহার করলে গতিবেগ কমায়, গতিবেগ হ্রাস করে। কয়েক ফোঁটা ফসফরিক অ্যাসিড ব্যবহার করলে তোমার বিক্রিয়ার গতিবেগ কি করে, হ্রাস করে। তাহলে এটা মাথায় রাখতে হবে। ওকে, আসো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হইলো। এবার আসো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অটো প্রভাবক বা স্বপ্রভাবক, এটা দেখবো। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এটা কি, এটা হচ্ছে স্বপ্রভাবক। স্বপ্রভাবক বা অটো প্রভাবক মানে নিজেই নিজের প্রভাবক। স্বপ্রভাবক বা অটো প্রভাবক এটার মানে হচ্ছে নিজেই নিজের প্রভাবক, নিজেই নিজের প্রভাবক। নিজের প্রভাবক মানে কোন একটা বিক্রিয়ক নিবা, সেই বিক্রিয়ক থেকে উৎপাদে রূপান্তর হবে, উৎপাদ যেটা ওটাই তোমার বিক্রিয়ার গতিবেগ বাড়াবে। জিনিসটা কেমন একটু বোঝার চেষ্টা করি। তুমি এখানে অক্সালিক অ্যাসিড নিছো, COOH HCCOH HCCOH, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড ছাড়াও তুমি এখানে সালফিউরিক অ্যাসিড নিছো এবং KMNO4 নিছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলার বিক্রিয়া করবে এখন তুমি। তো দেখো অক্সালিক অ্যাসিড নিছো, সালফিউরিক অ্যাসিড, KMNO4, এই জায়গা থেকে বিক্রিয়া করে এই অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড রূপান্তর করবে প্লাস পানি রূপান্তর করবে। এবার খেয়াল করো, এই পটাশিয়াম এই সালফেটের সাথে এসে পটাশিয়াম সালফেট তৈরি করবে এবং এখান থেকে যে ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ এসে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি করবে। মেইনলি এখানে আমাদের যে KMNO4 আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানিজ সালফেটে রূপান্তর হচ্ছে। ম্যাঙ্গানিজ সালফেট যেটা, এই ম্যাঙ্গানিজ সালফেট হচ্ছে ম্যাঙ্গানিজ 2+ আয়ন। ম্যাঙ্গানিজ সালফেট কি, ম্যাঙ্গানিজ 2+ আয়ন। ম্যাঙ্গানিজ সালফেট যেটা ম্যাঙ্গানিজ 2+ আয়ন, যখনই তোমার একটু ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হয়ে গেছে তখন এই বিক্রিয়া পাত্রে Mn2+ আয়ন তৈরি হয়ে গেছে। আর Mn2+ আয়ন মানে ওই যে ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল প্রভাবক হিসেবে কাজ করবে। ফলে এই প্রভাবক কি করবে, এই বিক্রিয়ার গতিবেগ বাড়ায় ফেলবে। তার মানে তুমি যখন এই বিক্রিয়াটা করবা, ইনিশিয়ালি যখন উৎপাদ খুব বেশি তৈরি হয় না তখন বিক্রিয়া স্লো ছিল, বাট যত উৎপাদ বাড়বে বিক্রিয়ার গতিবেগ তত বৃদ্ধি হবে। যত উৎপাদ বাড়বে তত বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাবে। তার মানে আমরা একটা বিক্রিয়ক নিচ্ছি, সেই বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, ওই উৎপাদ নিজেই তোমার বিক্রিয়ার গতিবেগ বাড়াচ্ছে। একটি উৎপাদ নিজেই বিক্রিয়ার গতিবেগ বাড়ায়, ঠিক আছে, একটি উৎপাদ নিজেই বিক্রিয়ার গতিবেগ বাড়ায়। তাহলে এখানে দেখো, যখনই আমরা এরকম তোমার হচ্ছে যে
স্বপ্রভাবকের কথা বলবো তখন একটি উৎপাদ নিজেই বিক্রিয়ার গতিবেগ বাড়ায়, নিজেই গতি বাড়ায়, তখন এটাকে আমরা বলতেছি স্বপ্রভাবক। এখন সবসময় মাথায় রাখবা স্বপ্রভাবকের কথা মাথায় যখনই আসবে তখনই স্বপ্রভাবক মাথায় আসলেই KMnO4 এর কথা চিন্তা করবা। KMnO4 হচ্ছে স্বপ্রভাবক। KMnO4 সম্পর্কে আমি তোমাকে আগেও বলছি আগে তোমার হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন না পরিমাণগত রসায়নের সময় আমি বলছিলাম যে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কিন্তু তীব্র জারক, তাই না? এটা হচ্ছে জারক হিসেবে কাজ করে, জারক হিসেবে কাজ করে। এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা কত ছিল? এখানে জারণ সংখ্যা +7, জারণ সংখ্যা +7 থেকে এ হচ্ছে ম্যাঙ্গানিজ 2+ আয়নে রূপান্তর হয়, জারণ সংখ্যা +7 থেকে ম্যাঙ্গানিজ 2+ আয়নে রূপান্তর হয়। নরমালি অম্লীয় মাধ্যমে এখানে আমার তুল্য সংখ্যা কত আসে? 5 আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এ আমাদের কি হয়? স্বপ্রভাবক হিসেবে কাজ করে। স্বপ্রভাবক মানে নিজেই নিজের প্রভাবক, স্বপ্রভাবক। কেন? ম্যাঙ্গানিজ 2+ আয়নে রূপান্তর হয়। আবার এখানে দেখো এখানে আরেকটা ওয়ার্ড ছিল, কি ছিল বলতো? স্বনির্দেশক, স্বনির্দেশক হিসেবে কাজ করে, এটাও ছিল। স্বনির্দেশক কেন? কারণ এই KMnO4 এর নিজস্ব বর্ণ আছে, তোমার হচ্ছে গোলাপি বর্ণ, বেগুনি না, গোলাপি বর্ণ, গোলাপি বর্ণ আছে। এই গোলাপি বর্ণ যখন পরিবর্তন হবে, গোলাপি বর্ণ পরিবর্তন দেখে আমরা হচ্ছে নির্দেশক হিসেবে কাজ করতে পারবো। তাহলে দেখো 1 KMnO4 স্বপ্রভাবক, স্বনির্দেশক, আবার এর তুল্য সংখ্যা হচ্ছে তোমার 5, এ হচ্ছে জারক হিসেবে কাজ করে, তীব্র জারক হিসেবে কাজ করে। এই বিভিন্ন টাইপের বৈশিষ্ট্য আছে KMnO4 এর, এবং KMnO4 তোমার কাজে লাগবে, প্রচুর পরিমাণে কাজে লাগবে, ঠিক আছে? বিভিন্ন জায়গাতে তুমি KMnO4 কাজে লাগাইতে পারবা। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা খুব ভালো মতো মনে রাখবা। আচ্ছা, এবার আসো আবিষ্ট প্রভাবক। এটা খুব ইন্টারেস্টিং, এটা খুব ইন্টারেস্টিং। জিনিসটা এরকম, এভাবে চিন্তা করো যে আমি হচ্ছে বার্গার খাইতে পছন্দ করি আর তুমি বার্গার খাওই না, ঠিক আছে? এখন তুমি আমার সাথে একদিন হচ্ছে মিটিং করছো, মানে ধরো আমার সাথে তুমি একদিন সাক্ষাতের সুযোগ পাইছো, কোনো একদিন তোমার সাথে আমার দেখা হয়ে গেছে। এখন আমি বার্গার খাইতে পছন্দ করি, তুমি বার্গার খাইতে পছন্দ করো না। এখন তুমি আর আমি এক রেস্টুরেন্টে বসে বার্গার মানে সাক্ষাৎ করতেছি, সেখানে হচ্ছে আমি বার্গার অর্ডার দিছি। এখন তুমি কি করলা যে আজকে মিল্টন ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাইয়ার সাথে যেহেতু দেখা হয়েছে, ভাইয়া যেটা পছন্দ করে আমি ওটাই খাবো আজকে। তুমি কিন্তু বার্গার খাইতে পছন্দ করো না। এখন তুমি যেহেতু আমার উপস্থিতিতে বার্গার খাচ্ছ, তার মানে আমার দ্বারা তুমি আবিষ্ট হচ্ছ। জিনিসটা চিন্তা করো, তুমি যেহেতু আমার উপস্থিতিতে বার্গার খাচ্ছ, তাহলে আমার দ্বারা তুমি আবিষ্ট হচ্ছ। জিনিসটা এরকম, ধরো আমরা যদি সোডিয়াম সালফাইডের কথা বলি, Na2SO3, সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে জারণ করে সোডিয়াম সালফেট তৈরি করে, Na2SO4। দেখো সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে জারণ করে সোডিয়াম সালফেট তৈরি করে Na2SO4, এটা নরমাল বিক্রিয়া। এটা ধরো তোমার মিল্টন ভাইয়া, এটা ধরো তোমার মিল্টন ভাইয়া, এটা ধরো তোমার মিল্টন ভাইয়া, আর এটা হচ্ছে তোমার সেই বার্গার, ঠিক আছে? তাহলে মিল্টন ভাইয়া বার্গার খাইতে পছন্দ করে। এখন চিন্তা করো তুমি হচ্ছে সোডিয়াম আর্সেনাইড Na3SO3, তুমি যখন বার্গার খাইতে আসবা, তুমি বলবা না আমি খাবো না, তোমার বিক্রিয়া হবে না। তুমি যখন বার্গার খাইতে আসবা তুমি বলবা না আমি খাবো না, বিক্রিয়া হবে না, এটা হচ্ছে তুমি। বাট যখন তুমি আর আমি মিট করব, মানে কোনো একটা রেস্টুরেন্টে বসে আমরা এখন একসাথে বার্গার খাবো, ঠিক আছে? সোডিয়াম সালফাইড, এবার সোডিয়াম আর্সেনাইডের কথায় আসো, Na3SO3, আমরা যদি এখন একসাথে খাই, তখন দেখা যাবে যে আমিও এই বার্গার খাইছি, খেয়ে পেট ফুলাই ফেলছি, Na2SO4, তুমিও এই বার্গার খাইছো, খেয়ে পেট ফুলাই ফেলছো, Na3ASO4। তাহলে দেখো আমার উপস্থিতিতে তুমি জারিত হইলা। চিন্তা করো, আমি কিন্তু সোডিয়াম সালফেট, আমি কিন্তু এমনিতেই জারিত হই, নর্মাল টাইমে জারিত হই, বাট আমার উপস্থিতিতে তুমি আগে জারিত হইতেছিল না, তুমি আগে বিক্রিয়া করতেছিলে না, বার্গার খাইতেছিল না, বাট আমার উপস্থিতিতে তুমিও জারিত হয়ে গেলা। তার মানে এই যে আমার উপস্থিতিতে জারিত হয়ে গেল না, এই জন্য আমি হচ্ছে আবিষ্ট, ঠিক আছে? আবিষ্ট প্রভাবক, মানে আমি তোমাকে আবিষ্ট করি, আমি হচ্ছে কি আবিষ্ট প্রভাবক। তাহলে এখানে আবিষ্ট প্রভাবক কারা? সোডিয়াম সালফাইড যেটা আছে এটা হচ্ছে আবিষ্ট প্রভাবক, ঠিক আছে? সোডিয়াম সালফাইড যেটা আছে এটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। তোমরা কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথাবার্তা বলবো না, আমি নর্মালি এমনি বোঝানোর জন্য বলছি। তো
তুমি যাতে সহজে বুঝো, অনেকেই বুঝে না এটা অনেকেই বুঝে না, তুমি যাতে সহজে বুঝতে পারো এই জন্য আমি তোমার হচ্ছে আমি উদাহরণ দিছি, ঠিক আছে? উল্টাপাল্টা কমেন্ট করবে না, আর আপু হচ্ছে আছে উল্টাপাল্টা কমেন্ট করলে ব্লক মারবেন। ওকে, এবার আসো প্রভাবক সহায়ক। আমরা প্রভাবক সহায়কে আসি। প্রভাবক সহায়ক মানে হচ্ছে যে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়ায়। দেখো লাইনটা ভালো করে একটু সুন্দর করে লিখে নাও, কি করে? প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়ায়, প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়ায়। এর মানে কি? এই যে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়ানো মানে কি, চিন্তা করো আমরা নর্মালি যখন নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করতে চাচ্ছিলাম, তখন এখানে আমরা প্রভাবক হিসেবে আয়রন ব্যবহার করছিলাম। আয়রন কি ছিল? আয়রন ছিল হচ্ছে আমাদের প্রভাবক। প্রভাবক মানে কি? এই প্রভাবক মানে হইতেছে এই বিক্রিয়ার গতিবেগ বাড়াবে, এই বিক্রিয়ার জন্য নতুন পথ তৈরি করবে, এই বিক্রিয়ার গতিবেগ বাড়াবে, এই বিক্রিয়ার জন্য নতুন পথ তৈরি করবে। তো কেউ যদি বিক্রিয়ার গতিবেগ বাড়ায়, কেউ যদি বিক্রিয়ার জন্য নতুন পথ তৈরি করে, তাহলে সে হচ্ছে প্রভাবক। এখন আমরা এখানে বলতেছি যে আয়রনের উপস্থিতিতে যেই পরিমাণ গতিতে বিক্রিয়া হচ্ছে আমি আরো গতি চাই, আয়রনের উপস্থিতিতে যেই বিক্রিয়ার গতিতে বিক্রিয়া হচ্ছে আমি আরো গতি চাই। আরো গতি চাইতে গেলে আমার এখানে প্রভাবক সহায়ক হিসেবে মলিবডেনাম নিতে হবে। মলিবডেনাম কি করবে? মলিবডেনাম কি করবে? এ যেটা করবে এ হচ্ছে আয়রনের কার্যকারিতা বাড়াবে, আয়রনের কার্যকারিতা বাড়াবে, মানে আয়রন যেই কার্যকারিতা ছিল বিক্রিয়ার গতিবেগ বাড়ানো, এইটা আরো বাড়াবে, কার্যকারিতা বাড়াবে, ঠিক আছে? কার্যকারিতা বাড়াবে। আচ্ছা, জিনিসটা এভাবে চিন্তা করো যে তুমি পড়াশোনা করো না, তোমাকে পড়াশোনা করানোর জন্য তোমার বাবা মা বাসায় একটা হোম টিউটর রাখছে, একজন হোম টিউটর রাখছে, টিউশন করায় টিচার রাখছে, ঠিক আছে? এখন টিচার যে রাখছে তার উপস্থিতিতে তুমি পড়ো, আগের চেয়ে বেটার পড়তেছো, বাট তোমার আব্বু আম্মু চাচ্ছে তুমি দ্বিগুণ পড়ো। দ্বিগুণ পড়ানোর জন্য কি করছে তোমার আব্বু আম্মু? তোমার টিউশন টিচারের টাকা প্রতি মাসে 10,000 থেকে বাড়ায় 20,000 করে দিছে। 20,000 করে দেওয়ার কারণে তোমার যে হোম টিউটর সে এখন তোমাকে দ্বিগুণ তিনগুণ কেয়ার করতেছে, 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা তোমার পাশে বসে বসে তোমাকে পড়াচ্ছে। তাহলে দেখো মেইন কিন্তু প্রভাবককে, মেইন প্রভাবক কিন্তু তোমার ওই টিউটর, মেইন প্রভাবক তোমার টিউটর, বাট তার প্রভাবন ক্ষমতা বাড়াই দিচ্ছে কে? তার প্রভাবন ক্ষমতা বাড়াই দিচ্ছে টাকা, মলিবডেনাম। তার প্রভাবন ক্ষমতা বাড়াই দিচ্ছে টাকা, মলিবডেনাম। মলিবডেনাম নিজে কিন্তু বিক্রিয়ায় কিছু করতেছে না, বাট টাকা দিয়ে ওই টিউটরের মোটিভেশন বাড়াই দিচ্ছে, টিউটর বাকি কাজ করতেছে। তাহলে দেখো আয়রনই মেইন কাজ করতেছে, বাট মলিবডেনাম আয়রনের কাজকে আরো বৃদ্ধি করে। তাহলে প্রভাবকের প্রভাবন ক্ষমতা যে বাড়ায় তাকে আমরা প্রভাবক সহায়ক বলি। এইটার আরেকটা নাম হচ্ছে প্রমোটার, ঠিক আছে? আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে প্রমোটার, প্রভাবন সহায়ক বা প্রমোটার বলা হয়, প্রমোটার এটাও বলা হয়। তাহলে প্রভাবক সহায়ক বা প্রমোটার এটা আমরা বুঝলাম না, মলিবডেনাম হচ্ছে আমাদের এখানে প্রভাবক সহায়ক বা প্রমোটার। ক্লিয়ার করতে পারছি? ওকে, এবার খেয়াল করো, পরে আসি প্রভাবক বিষ। প্রভাবক বিষ মানে হইতেছে এখন ধরো কেউ একজন তোমার ওই হোম টিউটরকে বললো যে ওই ছেলেকে পড়াও, ওই ছেলেকে পড়ায়ও না, ওর দিয়ে কিছু হবে না, ও তো বাইরে প্রচুর পরিমাণে সময় নষ্ট করে, ঠিক আছে? ওই ছেলেকে পড়াও, ওই ছেলেকে পড়ায়ও না, বাইরে ও তো প্রচুর পরিমাণে সময় নষ্ট করে। তার মানে তোমার হোম টিউটর বা তোমার টিচারের মোটিভেশন নষ্ট যদি কেউ করে দেয়, তাহলে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়ানোর চেয়ে প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমাই দিচ্ছে না? ধরো তোমার আব্বু আম্মু টাকা পয়সা বাড়াই দিয়ে মোটিভেশন বাড়াই দিছে, বাট যদি বাইরে থেকে কেউ একজন মোটিভেশনটা কমায় দেয়, তোমার নামে কমপ্লেন করে দিয়ে কমাই দিল, তাহলে হচ্ছে সে তখন প্রভাবক বিষ হিসেবে কাজ করলো। তাহলে এই কি হচ্ছে? এ হচ্ছে প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমাচ্ছে, প্রভাবকের প্রভাবন ক্ষমতা এটা কি? এটা হচ্ছে কমায়। তাহলে প্রভাবকের প্রভাবন ক্ষমতা যে কমায় তাকে আমরা বলতেছি প্রভাবক বিষ। তো প্রভাবক বিষ হিসেবে দেখো নর্মালি চিন্তা করো, সালফার ডাইঅক্সাইডের কথা চিন্তা করো। সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের উপস্থিতিতে সালফার ট্রাইঅক্সাইডে রূপান্তর হয়। এই বিক্রিয়াকে দ্রুত করার জন্য আমরা এখানে প্রভাবক হিসেবে প্লাটিনাম ইউজ করি। এখন ধরো এই প্লাটিনামের উপস্থিতিতে, প্লাটিনাম হচ্ছে প্রভাবক, প্লাটিনাম কি?
প্লাটিনাম হচ্ছে প্রভাবক। আমরা যদি এখন এই বিক্রিয়াতে কিছুটা আর্সেনিক অক্সাইড ইউজ করি As2O3, এইটা তখন হচ্ছে বিষ হিসেবে কাজ করবে। এটা কি করবে? এটা হচ্ছে প্রভাবক বিষ হিসেবে কাজ করবে। তখন আমার প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমাই ফেলবে, প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমাই ফেলবে। আগে যেই পরিমাণ প্রভাবিত করতে পারতেছিল এখন আর সেই পরিমাণ প্রভাবিত করতে পারবে না, প্রভাবন ক্ষমতা কিছুটা কমে যাবে। তাহলে প্রভাবক বিষের কথা যখন বলবে তখনই অ্যান্সার আসবে আর্সেনিক অক্সাইড। আর্সেনিক অক্সাইড ছাড়াও আরো কিছু প্রভাবক বিষ আছে, যেমন ধরো সালফার গুঁড়া। সালফার গুঁড়া এটা হচ্ছে প্রভাবক বিষ হিসেবে কাজ করে। সালফার গুঁড়া প্রভাবক বিষ হিসেবে কাজ করে। ধুলাবালি, ধুলাবালি প্রভাবক বিষ হিসেবে কাজ করে। সালফার গুঁড়া, ধুলাবাড়ি, তারপরে আর্সেনিক অক্সাইড, এগুলো হচ্ছে প্রভাবক বিষ হিসেবে কাজ করে। তাহলে নিচের কোনটি প্রভাবক বিষ? এগুলো হচ্ছে প্রভাবক বিষ। যদি কখনো প্রশ্ন করে নিচের কোনটি প্রভাবক বিষ, উত্তর হচ্ছে এগুলা। পারবো কিনা বলো? আচ্ছা, এবার খেয়াল করো, প্রভাবকের মধ্যে আবার একটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে সমসত্ব প্রভাবন এবং অসমসত্ব প্রভাবন। সমসত্ব প্রভাবন এটাই আসি। সমসত্ব প্রভাবন মানে হচ্ছে প্রভাবক এবং বিক্রিয়ক উৎপাদ, প্রভাবক এবং বিক্রিয়ক উৎপাদ এগুলা যদি একই দশায় থাকে, প্রভাবক, বিক্রিয়ক, তারপর হচ্ছে উৎপাদ, সবাই সেম দশায় যদি থাকে, প্রভাবক, বিক্রিয়ক, উৎপাদ এগুলা কি একই দশায় থাকবে। একই দশায়, একই দশায় মানে কি সেম ফেজ, সেম ফেজ। গ্যাস হলে সবাই গ্যাসীয়, সেম ফেজ। গ্যাস হলে সবাই গ্যাসীয়, তখন তাকে আমরা সমসত্ব প্রভাবন বলবো। যেমন ধরো উদাহরণ হিসেবে দেখো, সালফার ডাইঅক্সাইড, এটার সাথে আমরা অক্সিজেন দিয়ে জারণ করতেছি, জারণ করলে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হবে। দেখো আমার সালফার ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড এটাও গ্যাস। এখন যদি আমি এখানে প্লাটিনাম ব্যবহার করি তাহলে প্লাটিনাম কঠিন না? প্লাটিনাম কঠিন, সেম দশায় হচ্ছে না। বাট তুমি দেখো এখানে যদি নাইট্রিক অক্সাইড ব্যবহার করো, এই নাইট্রিক অক্সাইডও তোমার সেম কাজই করবে, সেম কাজই করবে। বাট সেম কাজ যখন করতেছে, এইটা যেটা হচ্ছে, এইটা যেটা হচ্ছে, দেখো সবগুলার সাথে সেম দশায় আছে, সবগুলার সাথে যদি সেম দশায় থাকে তখন এটাকে আমরা বলবো হচ্ছে সমসত্ব প্রভাবন। এই জায়গায় যে ঘটনাটা ঘটতেছে এটাকে আমরা বলবো হচ্ছে সমসত্ব প্রভাবন। তাহলে সমসত্ব প্রভাবনের ক্ষেত্রে সবাই সেম দশায় থাকবে। তাহলে বলো তো অসমসত্ব প্রভাবন কি ঘটবে? সেম বিক্রিয়াতে দেখো, আগের বিক্রিয়ার সাথে সেম, এই বিক্রিয়ার সাথে সেম। দেখো সালফার ডাইঅক্সাইড ছিল, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছে। তুমি এখানে জাস্ট প্লাটিনাম নিবা, প্লাটিনাম নিলেই তো আলাদা হয়ে যাচ্ছে, তাই না? এটা গ্যাস, এটা গ্যাস, এটাও গ্যাস। তাহলে প্লাটিনাম নিলে, প্লাটিনাম হচ্ছে সলিড। তাহলে দেখো সলিড হয়ে গেলে ভিন্ন দশা, সলিড হয়ে গেলে দশা কি? দশা হচ্ছে ভিন্ন, ভিন্ন দশা। সো ভিন্ন দশা মানে হচ্ছে অসমসত্ব প্রভাবন। ভিন্ন দশা মানে কি? অসমসত্ব প্রভাবন। সেম ভাবে ওই খেয়াল করে দেখো, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে তোমার তৈরি করছে হচ্ছে 2 মোল অ্যামোনিয়া, এখানে 3 মোল নিছি। খেয়াল করো নাইট্রোজেন গ্যাস ছিল, হাইড্রোজেন গ্যাস ছিল, অ্যামোনিয়া গ্যাস ছিল, সবগুলো আমার গ্যাস। এই সবগুলা গ্যাসে খেয়াল করে দেখো এখানে আমাদের আয়রন আছে প্রভাবক হিসেবে। আয়রনের অবস্থা কি? আয়রনের অবস্থা হচ্ছে সলিড, আয়রন তো কঠিন। তাহলে দেখো তো ভিন্ন দশা, তাহলে দেখো তো ভিন্ন দশা। তাহলে ভিন্ন দশা হলে এটা হচ্ছে আমার অসমসত্ব প্রভাবন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অসমসত্ব প্রভাবনের উদাহরণ। মনে থাকবে, দশা যদি ভিন্ন হয়, ফেজ যদি ডিফারেন্ট হয়, ডিফারেন্ট ফেজ, ডিফারেন্ট ফেজ, ডিফারেন্ট ফেজ যদি হয় তখন এটাকে আমরা অসমসত্ব প্রভাবন বলবো। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে অসমসত্ব প্রভাবনের উদাহরণ আমরা ক্লিয়ার করতে পারছি। তাহলে সমসত্ব প্রভাবন ক্লিয়ার, অসমসত্ব প্রভাবন ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখন যা যা এতক্ষণ পড়ছি তার উপর ডিপেন্ড করে একটু এমসিকিউ সলভ করে দেখে আসি। বলছে দেখো, KMnO4 এর অম্লীয় এবং অক্সালিক অ্যাসিডের দ্রবণে রিডক্স বিক্রিয়ায় কোনটি অটো প্রভাবক রূপে কাজ করে? আমরা পড়ছিলাম KMnO4 এখান থেকে Mn2+ এ রূপান্তর হয়, এই Mn2+ হচ্ছে স্বনির্দেশক হিসেবে কাজ করে। পড়ছিলাম না? Mn2+ কি হিসেবে কাজ করে? স্বনির্দেশক হিসেবে কাজ করে। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে Mn2+। বিক্রিয়াটা কি ছিল? খুব সিম্পল বিক্রিয়া ছিল। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া কি? HOOC, তাই না? COOH এরকম ছিল না?
HCC COOH এরকম ছিল অক্সালিক অ্যাসিড। তো এই HCC বা COOH বা সোজা কথা হচ্ছে COOH, এটা হচ্ছে 2 বার, এর সাথে হচ্ছে আমাদের KMnO4 এবং অম্লীয় মাধ্যমে মানে সালফিউরিক অ্যাসিড, এই তিনটার বিক্রিয়া, এই তিনটার বিক্রিয়ায় উৎপাদ হিসেবে তুমি এই অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড পানি পাবা। আচ্ছা, আর এই তোমার হচ্ছে KMnO4 থেকে তুমি পাবা হচ্ছে পটাশিয়াম সালফেট, আর তোমার হচ্ছে যে ম্যাঙ্গানিজ থেকে পাবা হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট। এই ম্যাঙ্গানিজ সালফেট যে উৎপাদ, এই উৎপাদটাই হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ 2+ আয়ন। ম্যাঙ্গানিজ 2+ আয়ন, এই ম্যাঙ্গানিজ 2+ আয়নই হচ্ছে তোমার স্বনির্দেশক এবং স্বপ্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা, এখানে স্বপ্রভাবক হবে, আমি স্বনির্দেশক কেন লিখছি, এটা হচ্ছে স্বপ্রভাবক, স্বনির্দেশক হিসেবেও কাজ করে, বাট বেসিক্যালি এইটাতে তো আমরা কনসিডার করতেছি স্বপ্রভাবক। তার মানে আমাদের আনসার হচ্ছে ম্যাঙ্গানিজ 2+ আয়ন। প্রশ্ন এটা যদি আসে, পারবো না, খুব সিম্পল কোশ্চেন, আসলে আমরা পারবো। আচ্ছা, পরে বলছে দেখো ধনাত্মক প্রভাবক হিসেবে কোনটা কাজ করে, আমরা পড়ছিলাম না ধনাত্মক প্রভাবকের একটাই উদাহরণ পড়ছিলাম, কি বলতো, ম্যাঙ্গানিজ অক্সাইড, প্রথমেই পড়ছিলাম ম্যাঙ্গানিজ অক্সাইড। তো ম্যাঙ্গানিজ অক্সাইড হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবক। কোন বিক্রিয়াতে বলতো, কোন বিক্রিয়াতে, ওই যে পটাশিয়াম ক্লোরাইড। এই পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটা কিন্তু বিশাল ফেমাস বিক্রিয়া, পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়া হচ্ছে বিশাল ফেমাস বিক্রিয়া। পটাশিয়াম ক্লোরাইডকে যখন তুমি তাপ দিবা, তখন পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি হবে। এখানে আমার প্রভাবক, ধনাত্মক প্রভাবক হিসেবে ম্যাঙ্গানিজ অক্সাইড ইউজ করা হয়। এটা খুব ফেমাস বিক্রিয়া, ঢাবিতে গতবার আসছিল, ঢাবি বুয়েট 2 জায়গাতে আসছিল এই বিক্রিয়াটা, গতবার ঢাবি বুয়েট 2 জায়গাতে আসছিল, এবং দেখো মেডিকেলেও আসছে, দেখো 25-26-এ দেখো মেডিকেলেও আসছে। ধনাত্মক প্রভাবক হিসেবে কোনটা ইউজ করা হয়, ম্যাঙ্গানিজ অক্সাইড। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হলে এখন আমরা আমাদের আজকের ক্লাসের পরের টপিকে আসবো। আজকের ক্লাসের পরের টপিক হচ্ছে ভ্যান্ট অফ সমীকরণ। ভ্যান্ট অফ সমীকরণ আমরা কেন পড়বো, কারণ হইতেছে আমাদের যে সাম্য ধ্রুবক আমরা পড়ছি, সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার যে প্রভাব, এটাকে হচ্ছে ভ্যান্ট অফ সমীকরণ দিয়ে বিশ্লেষণ করা যায়। খেয়াল করো, ভ্যান্ট অফ সমীকরণ আমরা কেন পড়ছি, কারণ হইতেছে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করার জন্য। সাম্য ধ্রুবক এর উপর তাপমাত্রার যে প্রভাব, তাপমাত্রার প্রভাব, এইটা ব্যাখ্যা করার জন্য আমরা ভ্যান্ট অফ সমীকরণ পড়ব। আচ্ছা, সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব মানে কি, ধরো সাম্য ধ্রুবক কে থেকে আমরা কি পাই, কেপিকেসি পাই। তো এই সাম্য ধ্রুবক কেপিকেসি এর উপর তাপমাত্রার প্রভাব কি, এইটা ব্যাখ্যা করার জন্য, তাপমাত্রা পরিবর্তন করলে কেপিকেসির কি রকম পরিবর্তন হয়, এইটা ব্যাখ্যা করার জন্য আমরা তোমার হচ্ছে যে ভ্যান্ট অফ সমীকরণ ব্যাখ্যা করি। আচ্ছা, এবার আসো ভ্যান্ট অফ সমীকরণটা অ্যাকচুয়ালি কি। ভ্যান্ট অফ সমীকরণটা খুব সিম্পল, ln k is equals to minus del h by r into 1/t plus c। এটা হচ্ছে ভ্যান্ট অফ সমীকরণ, এটা হচ্ছে ভ্যান্ট অফ সমীকরণ। ভ্যান্ট অফ সমীকরণ যদি আমরা লন দিয়ে লিখি তাহলে এরকম আসবে। এই সেম ভ্যান্ট অফ সমীকরণ আমরা লগ দিয়ে লিখলে log k is equals to minus del h divided by 2.303 r into 1/t plus c। এইটা হচ্ছে আমার ভ্যান্ট অফ সমীকরণ। তাহলে ভ্যান্ট অফ সমীকরণের দুইটা পার্ট, একটা হচ্ছে লনের পার্ট আর একটা হচ্ছে লগের পার্ট, মনে থাকবে একটা কি, একটা হচ্ছে লনের পার্ট আর একটা হচ্ছে লগের পার্ট। তো এটা হচ্ছে আমাদের বেসিক ভ্যান্ট অফ সমীকরণ। ওকে, এখন আমরা এই যে বেসিক ভ্যান্ট অফ সমীকরণ দেখলাম না, এই ভ্যান্ট অফ সমীকরণ থেকেই আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে গ্রাফ দেখব। তো বেসিক এই ভ্যান্ট অফ সমীকরণ থেকে গ্রাফ দেখতে গেলে আমাদের এই পার্টটা লাগবে না, এটা বাদ। ওকে, এই ইকুয়েশনটা লাগবে, এই ইকুয়েশনটাকে উপরে তুলি। খেয়াল করো, এইটা থেকে যখনই আমি গ্রাফ দেখব, গ্রাফে আমাদের এই যে লগ কে আছে না, এইটাকে ওয়াই এক্সিস বরাবর রাখতে হবে, আর এই যে 1/t আছে না, 1/t এটাকে এক্স এক্সিস বরাবর রাখতে হবে। তো এখন তুমি যদি এখন গ্রাফ আঁকো, খুব সিম্পল, চিন্তা করো, গ্রাফ আঁকবা, হ্যাঁ গ্রাফ আঁকবা। তো গ্রাফে ওয়াই এক্সিস নিচ্ছ আর হচ্ছে এক্স এক্সিস নিচ্ছ, দুইটা এক্সিস নিচ্ছ, দুইটা এক্সিসের ওয়াই এক্সিস বরাবর তুমি লগ কে নিচ্ছ, আর এক্স এক্সিস বরাবর তুমি নিচ্ছ হচ্ছে 1/t নিয়ে। এখন তুমি যদি গ্রাফ আঁকো, তাহলে এই গ্রাফে ভালো করে খেয়াল করলে দেখবা, আমরা জানি নর্মালি ফর্মুলা হচ্ছে y is equals to mx plus c।
তো এক্স এর সাথে যেই সহগটা থাকে, এক্স এর সাথে যে সহগটা থাকে সেটা এম প্রকাশ করে না, তার মানে এই টোটাল টার্মটা আমার এম হয়ে যাচ্ছে। তাহলে এই টোটাল টার্মটা যদি এম হয়, তাহলে এখানে ঢাল ঢাল এম ইজ ইকুয়ালস টু, রেজাল্ট কি আসতেছে, মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর, এটা আসতেছে আমার ঢাল। এখন খেয়াল করে দেখো, ঢাল যখন আমার মাইনাস 2.303 আসে, তো এখানে খেয়াল করে দেখো ডেল এইচ আছে না, ডেল এইচ অ্যাকচুয়ালি আমার বিক্রিয়ার তোমার হচ্ছে যে কি টাইপের বিক্রিয়া সেটা নির্দেশ করে। এই যে ডেল এইচ, এটা অ্যাকচুয়ালি আমার কি নির্দেশ করে, বিক্রিয়াটা কি টাইপের বিক্রিয়া সেটা নির্দেশ করে। এখন ধরো আমার এখানে এই ডেল এইচ দুই রকম হতে পারে, ডেল এইচ কি হতে পারে, দুই রকম হতে পারে। ডেল এইচ এর মান পজিটিভ হতে পারে, আমরা জানি ডেল এইচ এর মান পজিটিভ মানে হচ্ছে বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া। বিক্রিয়া কি, বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া মানে কি, যে সমস্ত বিক্রিয়ায় বাইরে থেকে তাপ দেয়া লাগে তারা হচ্ছে তাপহারী, যে সমস্ত বিক্রিয়ায় বাইরে থেকে তাপ দেয়া লাগে তারা হচ্ছে তাপহারী। যেমন ধরো আমরা যদি নাইট্রোজেন প্লাস অক্সিজেন এইটা বিক্রিয়া করতে চাই, বাইরে থেকে আমরা হিট দিব, হিট দিলে তারপরে না আমরা নাইট্রিক অক্সাইড পাবো, তাহলে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এটা কি, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, বাইরে থেকে তাপ দিছি। যেমন ধরো আমরা PCl5, PCl5 কে আমরা বাইরে থেকে হিট দিব, হিট দিলে তারপর এটা ভেঙে যে PCl3 এবং Cl2 তৈরি করবে, তাহলে এগুলা কি, এগুলো হচ্ছে আমার তাপহারী বিক্রিয়া, তাই না, এগুলো আমার তাপহারী বিক্রিয়া। তাহলে দেখো এই বিক্রিয়াটা তাপহারী, এই বিক্রিয়াটা তাপহারী। এই টাইপের তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান পজিটিভ। ডেল এইচ এর মান যদি পজিটিভ হয়, দেখো অলরেডি আমার এখানে নেগেটিভ আছে, আবার এই ডেল এইচ এর মান পজিটিভ, তাহলে এই এই জায়গায় পজিটিভ আর এখানকার নেগেটিভ, খেয়াল করো এখানকার নেগেটিভ আর ডেল এইচ এর মান পজিটিভ মিলে ঢালের রেজাল্ট আসতেছে কি, ঢালের রেজাল্ট আসতেছে নেগেটিভ। খেয়াল করো এম, এম এ অলরেডি এখানে মাইনাস আছে, আর ডেল এইচ যেটা, ডেল এইচ যেটা, ডেল এইচ হচ্ছে পজিটিভ ডেল এইচ, তাহলে এখানে আমার রেজাল্ট মাইনাস আসতেছে না। রেজাল্ট যদি মাইনাস আসে তাহলে ঢালটা, ঢালটা হবে হচ্ছে নিম্নমুখী, নিম্নমুখী। তাহলে দেখো এইটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, এটা কি, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। ওকে, এটা কি, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে যখনই বিক্রিয়ার তাপহারী হবে, বুঝতে পারছো আমি এখানে যেটা বলছি, ক্লিয়ার করতে পারছি কিনা বলো, যখনই বিক্রিয়ার তাপহারী হবে তখন আমরা এই জিনিসটা মাথায় রাখবো। তাহলে দেখো এটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে নিচে আসছে, কেন আসছে ক্লিয়ার, আচ্ছা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে নিচে আসছে কেন আসছে ক্লিয়ার। তাহলে এখানে আমার ঢাল এম হচ্ছে মাইনাস ডেল এইচ বাই 2.303 আর, আর এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা দুইটা বিক্রিয়া দেখাইছি। এই বিক্রিয়ার জন্য যদি আমার ভ্যান ডপের ইকুয়েশন থেকে লগ কে বনাম 1/t লেখচিত্র আঁকতে বলে, তাহলে এটা হচ্ছে আমার কাহিনী। এটা এখন এই যে লগ কে মানে কি, এখানে লগ কে মানে লগ কেপি হতে পারে কিন্তু, ঠিক আছে, যেহেতু কেপি গেছি এখানে আমার কেপি হতে পারে, লগ কেপি বনাম 1/t লেখচিত্র বললে এটা। ওকে, এবার খেয়াল করো এই সেম জায়গাতে, সেম জায়গাতে আমি আরেকটা পেজ নিছিলাম, যদি ডেল এইচ এর মান নেগেটিভ হয়, ডেল এইচ এর মান নেগেটিভ কোন বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। খেয়াল করো তাপ উৎপাদী বিক্রিয়া, যেই সমস্ত বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তারা হচ্ছে তাপ উৎপাদী, যে সমস্ত বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তারা হচ্ছে তাপ উৎপাদী। যেমন ধরো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন মিলে ওই যে তোমার হচ্ছে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়, এই বিক্রিয়ায় 92 কিলোজুল তাপ তৈরি হয়, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে ডেল এইচ এর মান নেগেটিভ, তাই না, এই জায়গায় ডেল এইচ এর মান কি নেগেটিভ, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। সেম ভাবে ধরো তুমি এখন সালফার ডাইঅক্সাইডকে জারণ করতেছো, জারণ করে তুমি এখানে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতেছো, এখানেও তোমার হিট প্রডিউস হয়, তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান নেগেটিভ। যখন তুমি এখানে ডেল এইচ এর মান নেগেটিভ পাবা তখন ঢাল, খেয়াল করে দেখো ঢাল অলরেডি আমার নেগেটিভ আছে, আবার মাইনাস ডেল এইচ, দুইটা মিলে দেখো প্লাস ডেল এইচ আসতেছে, দুইটা মিলে প্লাস ডেল এইচ আসতেছে, মানে কি ঢাল প্লাস হয়ে যাচ্ছে। ঢাল প্লাস হয়ে যাওয়া মানে ঢাল উপরের দিকে যাবে, ঢাল প্লাস হওয়া মানে কি, ঢাল প্লাস হওয়া মানে হচ্ছে ঢাল উপরের দিকে যাবে। তার মানে এই জায়গায় তোমার ডেল এইচ এর মান পজিটিভ, ডেল এইচ এর মান নেগেটিভ আর আগের নেগেটিভ দুইটা মিলে পজিটিভ হওয়ার কারণে তোমার ঢাল উপরের দিকে যাচ্ছে। তাহলে এখানে ঢাল কি, এখানে ঢাল হচ্ছে ডেল এইচ বাই 2.303 আর, এটা হচ্ছে ঢাল। তাহলে এইটা কিসের জন্য, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া দুইটার ক্ষেত্রে
আমরা ক্লিয়ার করতে পারলাম কিনা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। এবার খেয়াল করো আমাদের এখানে ঢাল যেটা আছে, এই ঢাল নিয়ে আমাদের একটু কথাবার্তা শিখতে হবে। দেখো ঢাল যেটা আছে, ঢাল এম, এইটার মান খেয়াল করে দেখো মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর, এটা আমার ঢালের মান না? আচ্ছা খেয়াল করো তো এই ডেল এইচ মানে কি? ডেল এইচ মানে তোমার শক্তি না? ডেল এইচ হচ্ছে শক্তি। তো এই ডেল এইচ মানে যদি শক্তি হয়, খেয়াল করো এই ডেল এইচ এর একক যদি তুমি দেখো, ডেল এইচ এর একক হচ্ছে জুল পার মোল। জুল পার মোল, ডেল এইচ তো আমার এনার্জি বোঝায় তাই না, শক্তি বোঝায়, তাহলে জুল পার মোল, পার মোলে কত জুল, পার মোলে কত জুল, ঠিক আছে? ক্লিয়ার করতে পারছি? পার মোলে কত জুল, এইটা হচ্ছে আমার এখানে জুল পার মোল। দেখো নিচে আমার যে আর আছে, এই আর মানে আবার আমরা জানি মোলার গ্যাস ধ্রুবক, জুল পার মোল পার কেলভিন। খেয়াল করলে দেখবা উপরে জুল পার মোল, নিচে জুল পার মোল কেটে যে 1/পার কেলভিন আসে। 1/পার কেলভিন মানে হচ্ছে নর্মাল কেলভিন। তার মানে এখানে আমার যে ঢাল, ঢাল এম এর একক হচ্ছে কেলভিন, ঢাল এম এর একক হচ্ছে কেলভিন। বুঝতে পারছো? ঢাল এম এর একক কি? কেলভিন। ঢাল এম এর একক হচ্ছে কেলভিন। এবার মজার ব্যাপার হইতেছে, একজন জিজ্ঞেস করছে ভাই এখান থেকে ম্যাথ কিভাবে আসে? একটা ম্যাথ দেখাইলে তুমি বুঝতে পারবে, একদম ইজি ওয়েতে ম্যাথ আসে। একটা ম্যাথ দেখাইলে তুমি বুঝতে পারবে, তোমাকে বলে দিবে একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য বলে দিবে। ধরো একটা বিক্রিয়া, কোন বিক্রিয়া? ধরো একটা বিক্রিয়া নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে। এই বিক্রিয়ার জন্য লগ কেপি ভার্সেস 1/t লেখচিত্রের ঢাল, লেখচিত্রের ঢাল ইজ ইকুয়ালস টু -100 কেলভিন বলছে। -100 কেলভিন হলে তোমাকে জিজ্ঞেস করছে যে ডেল এইচ এর মান কত, এইটা জিজ্ঞেস করছে যে ডেল এইচ এর মান কত। তাহলে এখন দেখো আমরা এখানে একটা তাপ উৎপাদী বিক্রিয়া দেখতেছি না? তাপ উৎপাদী বিক্রিয়া দেখতেছি, বুঝতে পারছো? এখানে আমরা কি দেখতেছি? তাপ উৎপাদী বিক্রিয়া দেখতেছি। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অলরেডি জানি ডেল এইচ এর যে মান সেটা হচ্ছে ঋণাত্মক। আচ্ছা এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখো ঢালের ক্ষেত্রে জানি ঢাল m ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই, যখন আমরা লগ নিব তখন হচ্ছে 2.303 আর। এটা কি? এটা হচ্ছে যখন আমরা লগ নিব তার জন্য। তাহলে ভালো করে খেয়াল করলে দেখবা এখন আমাদের ডেল এইচ এর যে ভ্যালু এটা ইজ ইকুয়ালস টু আসবে আর গুণ করলে m ইনটু, খেয়াল করো মাইনাস 2.303 আর, এটা আসে না? এবার খেয়াল করো এখানে ডেল এইচ এর মান যেটা নেগেটিভ, এই নেগেটিভ মিলে আমার ওই তোমার হচ্ছে ঢালের সাথে বিক্রিয়া করে তোমার ঢালের ভ্যালু নেগেটিভ হইতো না? দেখো নেগেটিভ নেগেটিভ মিলে তোমার হচ্ছে নেগেটিভ হইতো। আচ্ছা এইটা নিয়ে আপাতত আমাদের চিন্তা করা লাগবে না, এখানে একটা প্যাচ লেগে যাবে, নাহলে তোমাদের আমারও প্যাচ লাগবে, আপাতত ওই জায়গায় না যাই। দেখো এখানে আমরা এখন যদি ডেল এইচ এর মান দেখি, আমার ওখানে আমি ঢালের ভ্যালু কি 100 কেলভিন দিছি না? তো এখানে আমি -100 বসাবো ইনটু, এখানে দেখো -2.303 আর, এটা বসাবো। মাইনাসে মাইনাসে আমার এখানে ভ্যালু আসতেছে প্লাস, ঠিক আছে? মাইনাসে মাইনাসে আমার এখানে ভ্যালু আসতেছে প্লাস। তো এখানে দেখো প্লাস ভ্যালু আসতেছে, এই জায়গাতে আমরা এই 100 আর যদি এখন ইউজ করি, 100 দিয়ে গুণ করলে আমরা এখানে 230.3 আর পাবো। এইটা আমার কিসের ভ্যালু পাচ্ছি? ডেল এইচ এর ভ্যালু পাচ্ছি। বাট আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর যে মান সেটা কি হবে? ঋণাত্মক হবে। তাহলে এখানে এই যে ডেল এইচ এর আগে একটা মাইনাস বসাইতে হবে, এই মাইনাস ওই সাইডে যে -230.3 আর হবে। বুঝতে পারছো? তো এই টাইপের ম্যাথগুলা তোমার সলভ করতে হয়। 230 আর যেটা আসছে এটা মাইনাস হবে যখন আমার হচ্ছে যে এভাবে আমরা চিন্তা করব। অনেক ক্ষেত্রে দেখা যাবে কি যে এই জিনিসপত্রগুলোর ক্ষেত্রে চিহ্ন তোমার ম্যাটার করবে না, জাস্ট তোমার ভ্যালুটা লাগবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যাবে যে লাস্ট পর্যন্ত ভ্যালুটা লাগবে। তো ম্যাথটা কিভাবে করতে হবে এটা আমরা বুঝতে পারলাম কিনা? তাহলে এখান থেকে আমাদের যে বেসিক্স গুলা লাগবে, আমরা ইচ অ্যান্ড এভরি বেসিক শিখছি, আমরা একক বের করা শিখছি,
একক বের করা শিখছি, তোমার হচ্ছে যে এই ঢালের একক বের করা শিখছি, তারপর হচ্ছে ম্যাথগুলা শিখে ফেললাম। এখন আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা পার্ট কেপিকেসিতে যাব। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট কেপিকেসিতে যাব। তো কেপিকেসি একটা লম্বা পার্ট, এই পার্টটা আমরা এখন শুরু করব। আমাদের হাতে এখন আধা ঘন্টার সময় আছে, ফুল আধা ঘন্টা টাইম নিয়ে আমরা কেপিকেসি পার্টটা দেখব। চলো শুরু করি। ওকে, দেখো এই ম্যাথটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা জিজ্ঞেস করছো। এই ম্যাথের ভ্যালু এমন ভাবে তোমার অপশনে দিবে না যেটা তোমার ক্যালকুলেটর লাগবে, মানে এমন ভাবে দিবে যেটা তোমার ক্যালকুলেটরে হচ্ছে যেটা তুমি মানে ধরো অপশনটা তুমি ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করতে পারবা, এভাবেই দিবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি ক্যালকুলেটর ছাড়া ব্যবহার করার মানে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা যাবে না এরকম ভাবে দেয়, তার মানে ওই ইউনিভার্সিটিতে ডেফিনেটলি ক্যালকুলেটর অ্যালাউড থাকবে, ঠিক আছে? সো চিন্তার কিছু নাই। এবার আসো আমরা কেপিকেসিতে আসি। প্রথমে আমরা ভর ক্রিয়া সূত্রের মাধ্যমে কেপিকেসি বের করা শিখব। ভর ক্রিয়া সূত্রের মাধ্যমে কেপিকেসি বের করা শিখব। তো দেখো বেসিক ভর ক্রিয়া সূত্রের মাধ্যমে কেপিকেসি বের করা শেখা মানে কি? ধরো যদি আমাদের কাছে এ মোল এ বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি থাকে, এই বিক্রিয়ার জন্য আমরা যদি এখন কেপি এবং কেসি বের করতে চাই, এই বিক্রিয়ার জন্য আমরা কি করব? একটা হচ্ছে কেপি বের করব, একটা হচ্ছে কেপি বের করব, আর একটা হচ্ছে কেসি বের করব। তো আমরা জানি বিক্রিয়ার জন্য কেপি বের করবা, কেপি বের করা হয় হচ্ছে আংশিক চাপ দিয়ে, আর কেসি বের করা হয় হচ্ছে মোলার ঘনমাত্রা দিয়ে। যখনই তুমি এই বিক্রিয়ার জন্য কেপি বের করবা, উপরে যাবে উৎপাদের আংশিক চাপ, নিচে যাবে বিক্রিয়কের আংশিক চাপ। উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। তো খেয়াল করো এখানে আমার উৎপাদ কে আছে? উৎপাদ আছে হচ্ছে খুব সিম্পল সি, সি হচ্ছে উৎপাদ, তাহলে পি অফ সি বলতে উৎপাদের আংশিক চাপ। দেখো সি এর আংশিক চাপ বলতে পি অফ সি বোঝায়, মোল সংখ্যা যেটা আছে সেটা পাওয়ারে যাবে। আচ্ছা, ডি হচ্ছে আরেকটা উৎপাদ, ডি এর আংশিক চাপ বলতে পি অফ ডি বোঝায়। আচ্ছা, মূল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে যাবে। ডিভাইডেড বাই বিক্রিয়ক এ বি নিয়ে কাজ করব, পি অফ এ বলতে হচ্ছে এ এর আংশিক চাপ বোঝায়, মূল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে যাবে। পি অফ বি বলতে বি এর আংশিক চাপ বোঝায়, মূল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে যাবে। এইভাবে আমরা কি করলাম? আংশিক চাপের মাধ্যমে কেপি বের করলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কেপি বের করছি। সেম ভাবে এখান থেকে যদি আমরা কেসি বের করি, উপরে যাবে উৎপাদ, নিচে যাবে বিক্রিয়ক। তাহলে কি? উপরে হচ্ছে উৎপাদ, সব সময় মাথায় রাখবা, উপরে হচ্ছে উৎপাদ ডিভাইডেড বাই নিচে হচ্ছে বিক্রিয়ক। এটা হচ্ছে কেপি কেসি বের করার সিস্টেম, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। তাহলে উপরে উৎপাদ খেয়াল করো, সি এর ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে ইন্টু ডি এর ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে বি এর ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে। এটা হচ্ছে আমাদের হচ্ছে সি এর ক্ষেত্রে। আচ্ছা, টপিক 6 পড়াবো কিনা জিজ্ঞেস করছে, পড়াই দিব, সমস্যা নেই, চিন্তা করো না, আমার সব মাথায় আছে, যেটা বাদ গেছে ওটাও পড়াই দিব, প্যারা নিও না। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারছি না? এবার একটা স্পেশাল ইনফরমেশন মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা, যখন তুমি কেপি বের করবা, কেপি বের করতে গেলে এটা শুধুমাত্র গ্যাসীয় অবস্থায় কেপি বের করা যায়। গ্যাসীয় অবস্থায় আমরা কেপি বের করতে পারবো। আচ্ছা, আর এটা মাথায় রাখবা, কেসি যখন তুমি বের করবা, কেসি হচ্ছে তোমার গ্যাসীয় এবং জলীয় বা অ্যাকুয়াস অবস্থায় বের করা যায়, ঠিক আছে? তো এখানেও আমার অবস্থায় বের করা যায়, এই কথাটা মাথায় রাখতে হবে, এখন দেখো এই কথাটা মাথায় রাখতে হবে, কেপি কেসি বের করার ক্ষেত্রে যখন কেপি বের করব তখন শুধুমাত্র আমরা গ্যাসীয় অবস্থা বিবেচনা করব, যখন আমরা কেসি বের করার সময় গ্যাসীয় এবং জলীয় অবস্থা এটা বিবেচনা করব। এটা সবসময় মাথায় রাখবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, যে যদি কখনো আমরা কোথাও
কঠিন, যদি কখনো আমরা কোথাও কঠিন যেটাকে আমরা সলিড বলতেছি এস, যদি কোথাও আমরা লিকুইড, লিকুইড LEQUID লিকুইড বা এল এটা পাই, এবং যদি কোথাও আমরা বিশুদ্ধ এই জিনিসটা পাই, এগুলাকে আমরা ইগনোর করব, বিকজ এগুলার ক্ষেত্রে এগুলো যেহেতু বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক আছে, সক্রিয় ভর হিসেবে বিবেচনা হয় না, এগুলার ক্ষেত্রে আমাদের 1 ধরা হয়, ভ্যালু 1 ধরা হয়। এগুলার ক্ষেত্রে ভ্যালু আমরা কি ধরি? 1 ধরি। এগুলার ক্ষেত্রে মান 1 ধরা হয়, এগুলার ক্ষেত্রে মান 1 ধরা হয়। এটা হচ্ছে বিক্রিয়ায় সক্রিয় ভর হিসেবে অংশগ্রহণ করে না, এজন্য 1 ধরা হয়। এখন একটু আমরা বিবেচনা করি, চলো। ধরো আমাদের কাছে একটা A মোল A আছে, A মোল A, বাট এটা কি সলিড অবস্থায় আছে। এবার দেখো আমাদের কাছে B মোল B আছে, এটা হচ্ছে গ্যাসিয়াস অবস্থায় আছে। আমাদের কাছে C মোল C আছে, এইটা হচ্ছে আমাদের অ্যাকুয়াস অবস্থায় আছে। বিক্রিয়া করে আমাদের এখানে D মোল D তৈরি করছে, যেটা হচ্ছে লিকুইড অবস্থায়, আর তোমার হচ্ছে M মোল M তৈরি করছে, যেটা হচ্ছে গ্যাসিয়াস অবস্থায়। এই হচ্ছে আমার টোটাল বিক্রিয়া। খেয়াল করো, এই হচ্ছে আমার টোটাল বিক্রিয়া। এই বিক্রিয়াতে আমি এখন দুইটা পার্ট যাব, একটা হচ্ছে এই বিক্রিয়াতে আমি এখন কেপি বের করব, এই বিক্রিয়াতে আমি কেপি বের করব। এখন আমি বলছি কেপি বের করতে গেলে শুধুমাত্র গ্যাসীয় অবস্থা বিবেচনা করবা, শুধুমাত্র গ্যাসীয় অবস্থা। তার মানে দেখো, শুধুমাত্র এই গ্যাসীয় অবস্থা এবং এই গ্যাসীয় অবস্থা, এই দুইটা বিবেচনা হবে। তো যখন তুমি কেপি বের করবা, কেপি বের করতে গেলে গ্যাসীয় অবস্থা বিবেচনা করলে ওইদিকে উৎপাদের গ্যাসীয় অবস্থা m, তার মানে P অফ m মোল সংখ্যা পাওয়ারে, বিক্রিয়কে B, গ্যাসীয় অবস্থায় কি আছে B, P অফ B মোল সংখ্যা কোথায়? পাওয়ারে। এই হচ্ছে আমার কেপি। কেপি শুধুমাত্র গ্যাসীয় অবস্থা, ঠিক আছে? ক্লিয়ার করতে পারছি? এটা হচ্ছে আমার গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে কেপি বের করার ক্ষেত্রে। বাট যখন তুমি কেসি বের করবা, কেসি বের করলে খেয়াল করো, কেসি বের করলে যেখানে যেখানে সলিড আছে, এটা সলিড, এটাকে আমরা 1 ধরবো, এটাকে আমরা 1 ধরবো, এটা আর বিবেচনায় আসবে না। আচ্ছা খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার লিকুইড, এটাও আমরা 1 ধরবো, এটাও আমাদের আর বিবেচনায় আসবে না। তাহলে দেখো, এটা লিকুইড, এটাও আমাদের 1, এটা আর বিবেচনায় আসবে না। তাহলে দেখো কেসি এর ক্ষেত্রে বিবেচনায় কি আসবে? গ্যাসীয় অবস্থা এবং জলীয় অবস্থা, অ্যাকুয়াস। তাহলে গ্যাসীয় জলীয়, তার মানে এটা বিবেচনায় আসবে, এটা বিবেচনায় আসবে, এদিকে এটা বিবেচনায় আসবে। তার মানে আমরা এখানে m এর ঘনমাত্রা এটা নিতে পারবো মোল সংখ্যা পাওয়ার, এটা উৎপাদে যাবে, কারণ m হচ্ছে আমার উৎপাদ, ডিভাইডেড বাই বিক্রিয়ক কে আছে, বিক্রিয়ক আছে C, C এর ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে, আচ্ছা, ইনটু দেখো B, B এর ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে। এখন বলবো ভাই C কেন বিবেচনা হলো? অ্যাকুয়াস লেখা আছে, নো প্রবলেম, অ্যাকুয়াস লেখা থাকলে আমি এটা নিতে পারবো, অ্যাকুয়াস লেখা থাকলে এটা আমি নিতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক গেল। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার করতে পারছি? ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এখন আমরা বেশ কিছু প্রবলেম সলভ করি। চলো, প্রবলেম সলভ মানে কি, আমরা বিক্রিয়া আকারে দেখি। যেমন ধরো আমাদের জন্য খুব ফেমাস বিক্রিয়া, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে, ফেমাস বিক্রিয়া, সবগুলা গ্যাসিয়াস স্টেটে আছে, সবগুলা গ্যাসিয়াস স্টেটে আছে। এটার জন্য আমরা শুধুমাত্র কেসি বের করলাম, কেপি বের করতেছি না, শুধুমাত্র কেসি বের করলাম। কেসি বের করলেই বুঝতে পারবো। এটার জন্য আমার যখন আসবে, তখন কেসি বের করলে উপরে যাবে উৎপাদ, উৎপাদ মানে কি অ্যামোনিয়া, অ্যামোনিয়া এর ঘনমাত্রা, মোল সংখ্যা যেটা, ওটা যাবে কোথায়? পাওয়ারে। সামনের মোল সংখ্যা কোথায় যায়? পাওয়ারে যায়, সামনের মোল সংখ্যা পাওয়ারে যায়। নিচে যাবে কি? বিক্রিয়ক, বিক্রিয়ককে হাইড্রোজেন, হাইড্রোজেনের ঘনমাত্রা মোল সংখ্যা যেটা আছে সেটা যায় পাওয়ারে। নাইট্রোজেনের ঘনমাত্রা, নাইট্রোজেনের মোল সংখ্যা 1, এটা যাবে হচ্ছে পাওয়ারে। ঘনমাত্রা বুঝাইতে আমরা থার্ড ব্র্যাকেট দিই, এটা তো জানি নাকি? অ্যাডমিশনে এসে আর এটা যদি এখন বলি তাহলে তো ঝামেলা, এটা যদি এখন অ্যাডমিশনে এসে না বুঝো তাহলে তো ঝামেলা। আচ্ছা, কেসি বের করলাম, কেপি নিজে করবা, কেপি নিজে করো। ওকে, এবার খেয়াল করো, আমরা যদি এই বিক্রিয়া না দেখে এখন অন্য একটা বিক্রিয়া দেখি, যেমন ধরো PCl5 এর বিক্রিয়া, গ্যাসিয়াস স্টেটে আছে, বিক্রিয়া করে PCl5 বিক্রিয়া করে তোমার তৈরি করছে হচ্ছে PCl3 এবং Cl2। এই বিক্রিয়ার জন্য কি হবে বলো তো? এই বিক্রিয়ার জন্য যখন তুমি এখন কেসি বের করবা, খুব সিম্পল, উপরে যাবে উৎপাদ, উপরে উৎপাদ মানে কি? PCl3, এইটার ঘনমাত্রা মোল সংখ্যা 1, পাওয়ারে 1 যাচ্ছে, ইন্টু ক্লোরিনের ঘনমাত্রা মোল সংখ্যা 1, পাওয়ারে 1 যাচ্ছে, ডিভাইডেড বাই নিচে হচ্ছে PCl5 এর ঘনমাত্রা মোল সংখ্যা 1,
পাওয়ারে 1 যাচ্ছে। এটা গেল হচ্ছে PCl5 এর বিক্রিয়ায়। কেসি বের করলাম, কেপি নিজে করো, কেপি নিজে করো, একদম সিম্পল, এগুলো আমরা জানি, পরীক্ষায় আসবে। ওকে, এবার দেখো আমরা বলছি PCl5 এর পর এখন যদি আমরা আরেকটা বিক্রিয়া দেখি, যেমন ধরো নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অক্সাইড এটা তৈরি করছে, সবগুলা গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। এইটার জন্য যদি আমি এখন কেপি বের করি, কেপি সবগুলা কেসি বের করছে, একটা কেপি বের করে দেখাই, তাহলে দেখো পি অফ নাইট্রিক অক্সাইডের বিক্রিয়া উপরে যাবে উৎপাদ, মোল সংখ্যা কোথায় যাবে, পাওয়ারে, ডিভাইডেড বাই বিক্রিয়ক পি অফ নাইট্রোজেন, মোল সংখ্যা কোথায়, পাওয়ারে, পি অফ অক্সিজেন, মোল সংখ্যা কোথায়, পাওয়ারে। তাহলে পারবো না? খুব সিম্পল, যদি পারি তাহলে কেসি কি করবা, কেসি নিজে করবা, যদি পারি তাহলে কেসি নিজে করবা। আচ্ছা, এবার আসো এখান থেকে আমরা আরেকটা দেখি, এইটা করতে পারো কিনা দেখো। দেখো ক্যালসিয়াম কার্বনেট এইটাকে তুমি যদি হিট দাও দিয়ে উত্তপ্ত করো, তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেট সলিড, ক্যালসিয়াম অক্সাইড সলিড, কার্বন ডাই অক্সাইড গ্যাস। এইটার ক্ষেত্রে যখন তুমি কেপি বের করতে যাবা, দেখবা এটা যেহেতু সলিড, এটা যেহেতু সলিড হলে এটাকে আমরা 1 ধরবো, সলিড হলে কি করব, 1 ধরবো, এটাও 1, এটাও 1। তাহলে দেখো এটাও 1, এটাও যদি 1 হয়, তাহলে এই দুইটা আমার বিবেচনা করা লাগবে না, শুধু আমার বিবেচনা করা লাগবে উৎপাদ। তার মানে আমি এখানে পি অফ কার্বন ডাই অক্সাইড এটা পাবো, মোল সংখ্যা কত, 1, পাওয়ারে যাবে 1। এখান থেকে যদি আমি কেসি বিবেচনা করি তাহলে কি হবে, কেসি বিবেচনা করলে কার্বন ডাই অক্সাইডের যে ঘনমাত্রা সেটা হবে মোল সংখ্যা 1। এই সিমিলার টাইপের একটা প্রশ্ন সম্ভবত একজন আমাকে ইনবক্সে দিছিল, আমি এটা দেখছি, রিপ্লাই দেওয়ার সময় পাই নাই, আমি হচ্ছে যে তোমার ওইটাও একটু সলভ করাই দিই, দাঁড়াও, ওটা আমি সেভ করে রাখছি, ওটাও একটু সলভ করাই দিই। একদম সিম্পল জিনিস, আহামরি এমন কিছু না যেটা তোমরা পারবা না। একজন দিছিল, কে দিছিল আমার নাম খেয়াল নাই, নাম বলতেছি না, জাস্ট দিছিল, আমি সেভ করে রাখছি। দেখো সিমিলার টাইপের একটা জিনিস, দেখো বলছে হচ্ছে 2 মোল HgO মার্কারি অক্সাইড সলিড অবস্থায় আছে, এটাকে যদি হিট দাও, হিট দিয়ে বিক্রিয়া যদি করো, তাহলে 2 মলিকিউল মার্কারি যেটা আমার লিকুইড অবস্থায় থাকবে, প্লাস আমার তৈরি হবে হচ্ছে অক্সিজেন হচ্ছে গ্যাস। ঠিক আছে, এই হচ্ছে আমার কাহিনী। এখন দেখো এইটা দিয়ে যখন তুমি কেপি গ্যাসি বের করবা, এই বিক্রিয়ার জন্য তুমি যখন কেপি গ্যাসি বের করবা, এই বিক্রিয়ার জন্য কেপি যদি বের করো, তো এটার হচ্ছে মাঝখানে তো ইয়া দেওয়া লাগবে, উভয়মুখী বিক্রিয়ার চিহ্ন দেওয়া লাগবে, এটাও আমার উভয়মুখী বিক্রিয়ার চিহ্ন দেওয়া লাগবে। আচ্ছা, এভাবে দিয়ে দিলাম, সমস্যা নেই। আবার তোমরা ভুল ধরো না যে ভাই আপনি পারেন না, না পারি সবই, জাস্ট লেখার সময়, পড়ানোর সময় আমাদের টার্গেট কি থাকে সেটা হচ্ছে মুখ্য বিষয়, যে আমি তোমাকে বোঝাইতে চাচ্ছি কি। ঠিক আছে, কিছু কিছু জিনিস যেমন ধরো কেপিকেসি মানে এখানে আমার বিক্রিয়া সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় থাকলে সেটা উভয়মুখী বিক্রিয়া, এগুলো বেসিক। ঠিক আছে, এগুলো কেবি মানে এগুলো বেসিক, বাট ওই জিনিসপত্রগুলো খেয়াল করতে গেলে আমার এখন যে উদ্দেশ্য যেটা সেটা বোঝানো যায় না অনেক ক্ষেত্রে। ছোট ছোট জিনিস এইগুলা আমরা ক্লাসের ক্ষেত্রে যেগুলো অনেক বেসিক লেভেলের বুঝায় আসি, ওগুলো এখানে খেয়াল করি না, অনেক ক্ষেত্রেই খেয়াল করা হয় না। ওকে, এবার খেয়াল করো, এই জায়গাতে আমরা যদি করি, এই জায়গাতে কেপি বের করলে কি আসবে, খেয়াল করো, কেপি আমরা শুধুমাত্র গ্যাসের জন্য বিবেচনা করব, তার মানে এটা সলিড আছে, এটা লিকুইড আছে, দুইটার ক্ষেত্রে আমার বিবেচনা হবে না। তার মানে আমরা এখানে পি অফ অক্সিজেন পাবো, শুধু মোল সংখ্যা পাওয়ারে যাবে 1, মোল সংখ্যা কত, 1 পাওয়ারে যাবে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে একবার, ঢাকা ইউনিভার্সিটিতে ডিইউতে আসা একটা কোশ্চেন। এইটার যদি আমি এখন কেসি বের করি, সেম জিনিস, কেসি এর ক্ষেত্রে আমার গ্যাস এবং অ্যাকুয়াস ইউজ করা হয়, লিকুইড এবং সলিড ইউজ করা হয় না। তাহলে এখানে আমার কার্বন ডাই অক্সাইড যেটা আছে এইটার ঘনমাত্রা আসবে এবং মোল সংখ্যা পাওয়ারে যাবে। ঠিক আছে, ক্লিয়ার করতে পারছি? পারবো কিনা বলো? সিম্পল জিনিস, পারার কথা, এটা আহামরি এমন কিছু না যেটা তোমরা পারবা না। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসো কেপিকেসি বের করা শিখছি, এখন আমরা কেপিকেসি এর একক নির্ণয় শিখব, তো হেডলাইন দাও, কেপিকেসি এর একক, দেখো কেপিকেসি এর ক্ষেত্রে কেপিকেসি এগুলা যেহেতু অনুপাত, এই জন্য এর
একক নাই, সোজা কথা। কেপিকেসি অনুপাত হয়, এর নরমাল একক নাই। কেপিকেসি এর মান অনুপাত, এজন্য কি, এজন্য হচ্ছে এর একক নেই। এটা হচ্ছে প্রথম জিনিস আমাদের লিখে নিতে হবে। কিন্তু এককে আমরা সাংখ্যিক মান পাবো, এককে আমরা সাংখ্যিক মান পাবো, মানে এককের এই যে মোলার তোমার যেই উন্নীত ঘাত আছে, মোলার উন্নীত ঘাতের পরিবর্তনের কারণে তোমার যে ডিফারেন্স চলে আসে, সেই ডিফারেন্স মান পাবো। ঠিক আছে, তাহলে দেখো যদি নর্মাল কথা এই লাইনটা লেখা থাকে কেপিকেসি এর মান অনুপাত, এর জন্য এর একক নাই, তাহলে উত্তর হচ্ছে এটা। বাট যদি এই লাইনটাকে আমরা বিবেচনা না করি, তাহলে বিক্রিয়া ভেদে কেপিকেসি এর মান মানে থাকতে পারে, বিক্রিয়া ভেদে কেপিকেসি এর একক থাকতে পারে। ঠিক আছে, তাহলে কি অনুপাত যেহেতু, এই জন্য বিক্রিয়া ভেদে আমাদের একক আসতে পারে, একক আসতে পারে। তাহলে নর্মাল সেন্সে আমাদের একক নাই, বাট বিক্রিয়া ভেদে আসতে পারে। কি টাইপের বিক্রিয়া ভেদে আসতে পারে দেখো, যখন আমরা কেপি এর ক্ষেত্রে চিন্তা করব, কেপি মানে আমার চাপ, তাই না, এটা চাপ থেকে আসতেছে না, তাহলে কেপি মানে যদি চাপ হয়, তাহলে কেপি এর এককের ক্ষেত্রে চাপের একক হবে, চাপের একক তার পাওয়ার হচ্ছে ডেল এন, এটা হবে আমার একক। কেসি এর একক যদি বলে, এটা হবে হচ্ছে ঘনমাত্রার একক মোলারিটি, মোলারিটি তার পাওয়ার ডেল এন, এটা হবে আমার একক। ঠিক আছে, মোলারিটি তার পাওয়ার ডেল এন মানে কি, মোলারিটি মানে আবার হচ্ছে আমাদের মোল পার লিটার, মোল পার লিটার এর পাওয়ার ডেল এন। আচ্ছা, মোল পার লিটার বলছে না, লিটার মানে কিন্তু আবার ডেসিমিটার কিউবও লেখা যায়, মোল পার ডেসিমিটার কিউব এর পাওয়ার ডেল এন। এই এতগুলা মান আসতে পারে হচ্ছে আমার কেসি এর ক্ষেত্রে, আর কেপি এর ক্ষেত্রে অ্যাটম। এখন তুমি বলবা ভাই ডেল এন মানে কি, আমরা ডেল এন আগেই শিখছি, ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোট মোল, উৎপাদের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল, এটা আমরা আগেই শিখছি, বিক্রিয়কের মোট মোল। ওকে, এটা হচ্ছে আমরা ডেল এন এর ভ্যালু পাই। তাহলে এখান থেকে আমরা কেপিকেসি এর একক সম্পর্কে একটা বেসিক ধারণা পাচ্ছি। এবার খেয়াল করো, এই যে বেসিক ধারণা পাইলাম, এই ধারণা থেকে এখন আমরা যেটা করব, কেপিকেসি এর অ্যাকচুয়াল একক বের করার ট্রাই করব, কেপিকেসি এর অ্যাকচুয়াল একক বের করার ট্রাই করব। চলো এই ধারণা থেকে আমরা একটু একক বের করা শিখে আসি। ওকে, তো একক বের করা শিখবো কিভাবে, বিভিন্ন বিক্রিয়া ভেদে আমাদের একক ডিফারেন্ট আসবে। যেমন ধরো চিন্তা করো, এভাবে চিন্তা করো, বিক্রিয়া ভেদে ডিফারেন্ট আসবে বলতে কি বুঝাচ্ছি, আমরা ধরো নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন বিক্রিয়া শেষ করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে, এই বিক্রিয়ার জন্য আসি। এই বিক্রিয়ার জন্য আমাদের ডেল এন এর মান কত, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1 + 3, ক্যালকুলেশন করলে -2 আসে। এই বিক্রিয়ার জন্য আমি যখন কেপি এর একক নিব, কেপি এর একক, তখন আমার অ্যাটমসফিয়ার আসবে, তার পাওয়ার আসবে -2, তার মানে 1/অ্যাটমসফিয়ারের স্কোয়ার এটা আসবে। এই বিক্রিয়ার জন্য যদি আমি কেসি এর ভ্যালু বের করি, এই বিক্রিয়ার জন্য যদি কেসি এর ভ্যালু বের করি, কেসি মানে কি আমার ঘনমাত্রার একক, মানে কি মোল পার লিটার আসবে, মোল পার লিটার, তার পাওয়ার -2, তার মানে কি মোল ইনভার্স টু লিটার স্কোয়ার এটা আসবে, তাই না। এই বিক্রিয়ার জন্য আমরা এটা পাচ্ছি। তাহলে দেখো একদম সিম্পল, আগে আমরা হচ্ছে বিক্রিয়া থেকে ডেল এন বের করছি, তারপরে আমাদের যে বেসিক আগে যে নিয়ম দেখে আসছি, এই যেখানে যে আগে নিয়ম দেখে আসছি, সেই নিয়মে বসাই দিছি, আমার অ্যান্সার চলে আসছে। পারবো কিনা বলো, যারা পারবা তারা কমেন্টে লিখো হচ্ছে ইয়েস ভাইয়া পারবো, যারা পারবা তারা কমেন্টে লিখো ইয়েস ভাইয়া পারবো। ওকে, যারা পারবা তারা কমেন্টে লিখো ইয়েস ভাইয়া পারবো। ওরে তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, দাঁড়াও এই গ্রুপটারে আগে সাইলেন্ট করে আসি। ওকে, আচ্ছা এবার আসো আরেকটা বিক্রিয়া দেখি, দেখো হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে। এই বিক্রিয়ার জন্য ডেল এন এর ভ্যালু কত হবে, এই বিক্রিয়ার জন্য ডেল এন এর ভ্যালু দেখো, উৎপাদের মোল সংখ্যা 2
মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 2 মানে কত আসে 0। এই বিক্রিয়ার ক্ষেত্রে del n এর ভ্যালু যদি 0 হয় তাহলে kp এর একক কি হবে অ্যাটম তার পাওয়ার 0 মানে 1, তার মানে কি একক নেই। একক 1 আসা মানে হচ্ছে একক নেই, একক 1 আসা মানে কি একক 1 আসা মানে হচ্ছে একক নেই। আচ্ছা এবার খেয়াল করো কেসি এর ক্ষেত্রেও কি হবে মোলারিটি তার পাওয়ার 0 মানে 1, 1 আসা মানে এটার ক্ষেত্রেও একক নেই, এটার ক্ষেত্রেও একক নেই। তাহলে ক্লিয়ার? আচ্ছা এরকম বিভিন্ন টাইপের বিক্রিয়া আসবে। আরো কয়েকটা বিক্রিয়া একটু দেখি যাতে তোমরা পারো। হ্যাঁ আরো কয়েকটা বিক্রিয়া দেখি যাতে তোমরা পারো। যেমন ধরো আমরা একটু আগে করছিলাম ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট সলিড, এইটাকে যদি আমরা এখন হিট দিই, দিলে যদি আমরা ক্যালসিয়াম অক্সাইড সলিড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস পাই, এটার ক্ষেত্রে একক কিভাবে বের করব? খেয়াল করো আমরা আগেই বলছি সলিডকে আমরা বিবেচনা করি না। del n যখন আমি বের করব, del n যখন আমি বের করব এই সলিডকে আমি বিবেচনা করব না, সলিডকে আমি বিবেচনা করব না, আমি শুধুমাত্র গ্যাসকে বিবেচনা করব। তাহলে এইটার ক্ষেত্রে আমি যখন kp এর del n এর মান বের করতেছি, del n এর মানে আমি কি পাচ্ছি খেয়াল করে দেখো, এই জায়গাতে আমি del n এর মান পাচ্ছি হচ্ছে শুধু গ্যাসের জন্য, তাহলে উৎপাদের জন্য আমি পাচ্ছি হচ্ছে 1, কত পাচ্ছি 1। আচ্ছা যদি এখানে আমি উৎপাদের জন্য 1 পাই, ঠিক আছে উৎপাদের জন্য আমি যদি এখানে 1 পাই, তাহলে এখানে আমার kp এর যে ভ্যালু, kp এর ভ্যালু আমি কি পাবো, kp এর ভ্যালু অ্যাটমসফিয়ারের যে ভ্যালু সেটা, তাহলে পাওয়ার আসবে 1। kc এর যে ভ্যালু সেটা হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার তার পাওয়ার 1। সো আশা করি ক্লিয়ার, একদম বেসিক ক্লিয়ার। এখান থেকে যদি এর চেয়ে একটু লেভেল আপ করে, কঠিন করে, তাহলে কি করতে পারে, এর চেয়ে যদি লেভেল আপ করে মানে এর চেয়ে কঠিন প্রশ্ন করবে, ঠিক আছে এর চেয়ে যদি কঠিন করে তাহলে এর চেয়ে কঠিন করলে কি করতে পারে আমি এটা লাস্ট দেখাই দিই, আর আমি এক্সট্রা বিক্রিয়া দেখাবো না, বাকি বিক্রিয়াগুলো তোমরা প্র্যাকটিস করবা, বাকি বিক্রিয়াগুলো তোমরা প্র্যাকটিস করবা। বাট এর চেয়ে কঠিন করলে কি করতে পারে আমি তোমাদের একটু দেখাই। ধরো তোমাকে এভাবে বলে দিল যে a মোল a b মোল b এর সাথে বিক্রিয়া করে c মোল c এবং d মোল d তৈরি করছে। এভাবে বলল যে এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে অ্যাকুয়াস, এইটা হচ্ছে তোমার লিকুইড, এটা হচ্ছে তোমার গ্যাস। এইটার ক্ষেত্রে কি ঘটবে দেখো, আমরা বলছিলাম যে যখন আমি কেপি বের করব, কেপি এর ক্ষেত্রে আমরা বিবেচনা করি, কেপি এর ক্ষেত্রে আমরা বিবেচনা করি অনলি গ্যাস। কেপি এর ক্ষেত্রে কাকে বিবেচনা করি, কেপি এর ক্ষেত্রে আমরা অনলি গ্যাস বিবেচনা করি। তো কেপি এর ক্ষেত্রে যদি অনলি গ্যাস বিবেচনা করি, যখন আমি কেপি নিয়ে কাজ করব তখন শুধু গ্যাসটা বিবেচনা হবে। তার মানে এটাও আমি বিবেচনা করতেছি না, এটাও বিবেচনা করতেছি না, এটাও বিবেচনা করতেছি না, বিবেচনা করতেছি শুধুমাত্র গ্যাস। তাহলে আমার একটা এখানে কার্যকরী, তার মানে আমার উৎপাদের মোল সংখ্যা 1 আসতেছে। তাহলে উৎপাদের মোল সংখ্যা 1, 1 মাইনাস 0, তার মানে অ্যাটমসফিয়ার এর পাওয়ার আসবে হচ্ছে 1। এটা আমরা কিসের জন্য পাচ্ছি, শুধুমাত্র গ্যাসের জন্য। আচ্ছা যখন আমি কেসি বিবেচনা করব, খেয়াল করো কেসি বিবেচনা করলে এখানে খেয়াল করো 1 মাইনাস 0 মানে আমার এখানে রেজাল্ট আসছে হচ্ছে অ্যাটমসফিয়ার। যখন আমি কেসি বিবেচনা করব, কেসির ক্ষেত্রে আমার কি বিবেচনা করা লাগবে, আমার বিবেচনা করা লাগবে গ্যাস এবং বিবেচনা করা লাগবে অ্যাকুয়াস, লিকুইড আর সলিড বাদ, লিকুইড আর সলিড বাদ। তাহলে বিবেচনা করা লাগবে গ্যাস এবং অ্যাকুয়াস। তার মানে আমি এখানে মোলারিটি, মোল পার লিটার নিলাম, এর পাওয়ার গ্যাস, গ্যাসের জন্য আমি কত পাচ্ছি 1, তাই না, এটা উৎপাদে আছে, মাইনাস বিক্রিয়ক, বিক্রিয়কে আমি পাচ্ছি 1। তার মানে এখানে আমার টোটাল মিলে রেজাল্ট আসতেছে 1, মানে এটার ক্ষেত্রে একক নেই, এটার ক্ষেত্রে একক নেই। এই হচ্ছে যদি আমার কঠিন করে, জড়ায় দেয়, তাহলে কি আসবে। এই যারা এটা হচ্ছে মোল পার লিটার লিখছো তাদের হয় নাই, যারা মোল পার লিটার লিখছো তাদের হয় নাই। এটা কেসি এর ক্ষেত্রে যারা মোল পার লিটার লিখছো তাদের হয় নাই। কেন হয় নাই, কারণ হচ্ছে আমার এই 1 তো উৎপাদ আর এই 1 তো বিক্রিয়ক, তাহলে একটা উৎপাদ একটা বিক্রিয়ক, তাই না, একটা উৎপাদ একটা বিক্রিয়ক। আচ্ছা আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, এখানে একটা ছোট্ট ঝামেলা আছে। এখানে দেখো সামনে আমরা এ মোল এ দিছি না, এখানে শুধু আমরা এ দিলে তো আমরা আমাদের মিলাই দেওয়া পারবো না, তখন আমাদের সংখ্যা বিবেচনা করা লাগবে। তা সরি এই জিনিসটা আমি হচ্ছে যে মানে তালে তালে টাইপিং মিস্টেক করছি। এখানে আমরা এ বিবেচনা করব না, মোল সংখ্যা এ বিবেচনা করব না, ঠিক আছে,
মূল সংখ্যা এই বিবেচনা করবো না, সবগুলার সামনে আমরা এক এক করে ধরছি, সবগুলার সামনে এক এক করে ধরছি। যদি আমরা সবগুলার সামনে এক এক করে না ধরে একটু এক্সট্রা নিই, খেয়াল করো এক্সট্রা নেওয়া মানে কি, এখন যদি আমরা একটু এভাবে নিই, এভাবে নিলে দেখো এখন ধরো আমরা এটা মুছে দিলাম, এখন ধরো আমরা এটা মুছে দিলাম, আগের পেজটা নিছি না, আগের পেজটা ক্লিয়ার হয়েছে, মুছে দিয়ে ধরো আমরা এখন এরম করলাম যে এখানে নিছি আমরা 3 মোল, এখানে নিছি আমরা 4 মোল, এখানে নিছি 2 মোল, এখানে নিছি হচ্ছে কয় মোল, এখানে নিছি ধরো 5 মোল, 5 মোল। তখন আমরা খেয়াল করো, তখন আমরা কেপি এর ক্ষেত্রে আমরা চাপের একক নিব, তার পাওয়ার কেপি এর ক্ষেত্রে আমি এটা বিবেচনা করব না, এটা বিবেচনা করব না, এটা বিবেচনা করব শুধু গ্যাস। গ্যাসের ক্ষেত্রে আমার মোল সংখ্যা আছে 5, 5 - 0 মানে অ্যাটমসফিয়ার, তার পাওয়ার 5 এটা আসে। যখন আমি কেসি বিবেচনা করব তখন হচ্ছে আমার মোল পার লিটার, মোল পার লিটার এটার পাওয়ার বিবেচনা করা লাগবে কার কার, দেখো আমার গ্যাসেরটা বিবেচনা করা লাগবে আর অ্যাকুয়াসেরটা বিবেচনা করা লাগবে। গ্যাস কত আছে, গ্যাস উৎপাদে আছে 5 মাইনাস বিক্রিয়কে আছে দেখো বি, এটা কত আছে 4, তাহলে 4 ক্যালকুলেশন করলে এইটা আসবে হচ্ছে মোল পার লিটার। ঠিক আছে, তো আগে যেটা ছিল না, আগে এই যে উপরে এবিসিডি লিখছিলাম ওটা টাইপিং মিস্টেক ছিল, ওকে, আগে এবিসিডি লিখছিলাম ওটা টাইপিং মিস্টেক ছিল। কি ব্যাপার, আমি না এটা ইয়া করলাম, আমি না এটা কপি করলাম, কপি হয় নাই রে, শীট লেভেলে একটা কাজ হয়ে গেছে, কপি হয় নাই। যাক, মাঝে মাঝে এরকম হয়, সবগুলা স্লাইড কপি না হইলে তো সমস্যা। এবার আসো, এবার আসো আমরা এরপরে আরেকটা ম্যাথ করি, সেটা হচ্ছে কেপিকেসি এর সম্পর্ক। কেপিকেসি এর সম্পর্ক আমাদের হাতে আর খুব বেশি সময় নেই, কারণ আমাদের 9:30টায় শেষ করা লাগবে, 9:30টায় শেষ করা লাগবে, কারণ আমি হচ্ছে এখান থেকে বের হয়ে ভাইয়াদের সাথে দেখা করব, মানে কি বলে সুমন ভাইয়া, রিজভি ভাইয়া, তারপরে হাফিজ ভাইয়া, ওনাদের সাথে দেখা করব। তো এখান থেকে বের হয়ে ওনাদের সাথে দেখা করব, তো যার কারণে তোমাদের সাথে আমার 9:30 বা 9:35-এর দিকে আমরা শেষ করব, একসাথে খেলা দেখব। তো আমি হচ্ছে যে কেপিকেসির আরো অনেকগুলা বিষয় তোমাদেরকে শিখতে হবে, সেগুলো শেখাবো, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। আরেকটা পার্ট আমরা শিখি কেপিকেসি এর একদম ধাপে ধাপে, আমি পুরো জিনিসটাই তোমাদের ক্লিয়ার করব, তো সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাস মানে কালকে শিখে ফেলবো, প্যারা নাই। আসো এখন আমরা একটু কেপিকেসি এর সম্পর্ক দেখি। কেপিকেসি এর সম্পর্ক মানে কি, আমাদের কেপিকেসি এর বেসিক সম্পর্কের ক্ষেত্রে, কেপিকেসি এইটার ক্ষেত্রে যখন আমরা সম্পর্ক বিবেচনা করি তখন আমাদের নরমাল সম্পর্কটাই আসতে হয়। নরমাল সম্পর্কটা কি, নরমাল সম্পর্কটা হচ্ছে কেপি ইজ ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন, এটা হচ্ছে আমাদের নরমাল সম্পর্ক। তো এই নরমাল সম্পর্কে, ঠিক আছে, নরমাল সম্পর্কে এই যে ডেল এন না, ডেল এন এর উপর ডিপেন্ড করে কেপিকেসির সম্পর্ক নির্ধারণ হয়, ডেল এন এর উপর ডিপেন্ড করে কি হয়, কেপিকেসির সম্পর্ক নির্ধারণ হয়। আচ্ছা এখন কিরকম ভাবে, খেয়াল করো, আমরা যদি এখন নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া এটার কথা চিন্তা করি, এই বিক্রিয়ার জন্য কেপিকেসির সম্পর্ক কি হবে, এই বিক্রিয়ার জন্য কেপিকেসির সম্পর্ক কি হবে, এখানে আমার ডেল এন এর ভ্যালু আসবে, ভালো করে খেয়াল করে দেখবা, উৎপাদের 2 মোল মাইনাস বিক্রিয়কের 1 + 3, ক্যালকুলেশন করলে -2 মোল আসে। তার মানে আমরা এখন কেপিকেসি এর সম্পর্ক পাবো, কেপি ইজ ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন, মানে কত, -2। তাহলে এইটা হচ্ছে একটা সম্পর্ক, এইটা হচ্ছে একটা সম্পর্ক। আরেকটা সম্পর্ক হইতেছে এই ডেল এনটা -2 আছেন, এটা 1/RT এর স্কয়ার, যেটা এই সাইডে গুণ হয়ে গেলে কেসি ইজ ইকুয়াল টু কেপি ইন্টু আরটি তার স্কয়ার আসে, আরটি তার স্কয়ার আসে। এবার বলো তো এই বিক্রিয়ার জন্য, এবার তুমি বলো তো আমাকে, জাস্ট এটা বলো, এই বিক্রিয়ার জন্য, এই বিক্রিয়ার জন্য আমি যে কেপিকেসির সম্পর্ক পাইছি, এটা খেয়াল করো, এই জায়গাতে এই অংশটা একটু খেয়াল করো, এই বিক্রিয়ার জন্য আমি যে কেপিকেসির সম্পর্ক পাইছি, এখানে কেপি বড় না কেসি বড়, বলো তো এখানে কেপি বড় না কেসি বড়। খেয়াল করলে দেখবা কেপি এর সাথে কিছু একটা গুণ করার পর সেটা কেসি এর সমান হইছে, কেসি এখানে একা আছে আর এখানে কেপি এর সাথে সহযোগী আছে, তার মানে কেসি বড় না, কেসি একাই কেপি এবং আরেকটার গুণফলের সমান, তার মানে কেপি এখানে ছোট, এর সাথে সহযোগী লাগতেছে ছোট, আর এ হচ্ছে বড়। তাহলে এই বিক্রিয়ার জন্য
এই বিক্রিয়ার জন্য কেসি এর মান সবসময় বড় হবে, এই বিক্রিয়ার জন্য কেসি এর মান সবসময় বড় হবে, কেপি এর মান সবসময় ছোট হবে। এটা মাথায় রাখবা। তাহলে এটা হচ্ছে সম্পর্ক, এটা সম্পর্ক, এইটা হচ্ছে আমাদের একটা লাইন যেটা আমাদের মাথায় রাখতে হবে যে কে বড় কে ছোট। অনেক ক্ষেত্রে এটা এখান থেকেও এমসিকিউ আসে। আচ্ছা এবার আসো এই বিক্রিয়া ছাড়াও আমরা একটু অন্য টাইপের বিক্রিয়া দেখি। এই বিক্রিয়াটাকে উল্টাই দাও, 2 মোল অ্যামোনিয়া এটা যদি ভেঙে যায়, ভেঙে গেলে নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন এটা তৈরি করে। এই বিক্রিয়ার জন্য একটু তাকাও, এই বিক্রিয়ার জন্য ডেলএন এর যে ভ্যালু, ডেলএন এর ভ্যালু কত আসবে, 3 আর 1 মিলে আমার 4 আসে হচ্ছে উৎপাদের মোল, মাইনাস বিক্রিয়কের মোল দেখো 2, ক্যালকুলেশন করলে +2 আসে। এখন তুমি যদি বিক্রিয়ার জন্য সম্পর্ক দেখো, Kp is equals to Kc into R to the power ডেলএন মানে স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে আমার বেসিক সম্পর্কের লাইন। এখন বলো তো Kp বড় না Kc বড়? খেয়াল করলে দেখবা Kc এর সাথে কিছু একটা গুণ পড়ার পর তারপর Kp এর সমান আছে। তাহলে খেয়াল করো Kp এখানে আমার বড় হয়ে যাচ্ছে, Kc এখানে হচ্ছে আমার ছোট হয়ে যাচ্ছে। তাহলে দেখো Kc এর সাথে কিছু একটা গুণ করার পর তারপর Kp এর সমান, তার মানে এখানে বড় কে, Kp বড়, Kc হচ্ছে আমার ছোট। ওকে, এবার খেয়াল করো এই পর্যন্ত ক্লিয়ার? এবার খেয়াল করো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, Kp Kc সম্পর্ক দেখতেছি। এই বিক্রিয়াটার জন্য দেখো তো হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। এই বিক্রিয়ার জন্য ডেলএন এর মান খেয়াল করলে দেখবা এখানে 2 মোল উৎপাদ 2 মাইনাস বিক্রিয়কও দেখো 2, ক্যালকুলেশন করলে 0 আসে। এই বিক্রিয়ার জন্য আসে, আরেকটা বিক্রিয়ার জন্য আসে, সেটা কি, নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অক্সাইড। দুইটার জন্যই আমার ডেলএন এর মান 0 আসে, এটার জন্য ডেলএন এর মান 0, এটার জন্য ডেলএন এর মান 0। আচ্ছা যদি ডেলএন এর মান 0 হয় তাহলে আমার রিলেশন আসতেছে Kp is equals to Kc into R to the power ডেলএন, তার মানে কি আসতেছে দেখো Kp is equals to Kc into R to the power 0, R to the power 0 মানে 1, তার মানে এখানে আমার Kp Kc সমান। তাহলে ডেলএন এর মান যে সমস্ত বিক্রিয়ার জন্য 0 সেখানে Kp Kc এর মান সমান। তাহলে এরকম প্রশ্ন করবে নিচের কোন বিক্রিয়ার জন্য Kp Kc সমান হবে, তাহলে এই বিক্রিয়ার জন্য Kp Kc সমান, এই বিক্রিয়ার জন্য Kp Kc সমান। ঠিক আছে, এরকম প্রশ্ন করবে নিচের কোন বিক্রিয়ার জন্য Kp Kc সমান হবে, Kp Kc সমান হবে নিচের কোন বিক্রিয়ার জন্য Kp Kc সমান হবে। তো যদি কখনো Kp Kc সমান বলে তাহলে এই বিক্রিয়ার জন্য Kp Kc সমান। ক্লিয়ার করতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের Kp Kc এর এই পর্যন্ত রিলেশন। এবার আসো আমরা একটু নরমাল যে সমস্ত বিক্রিয়াগুলো দেখছি এর বাইরে যে অন্য কিছু দেখি, অন্য কোন একটা বিক্রিয়া দেখি যেটার জন্য আমরা একটু Kp Kc দেখি। অন্য বিক্রিয়া কাকে নিব, অন্য একটা কোন বিক্রিয়া কাকে নিব, আচ্ছা এটা নিয়ে দাও। চিন্তা করো যে আয়রন অক্সাইড এটার সাথে তোমার হচ্ছে যে কার্বন মনোঅক্সাইড বিক্রিয়া করে তোমার তৈরি করছে হচ্ছে আয়রন প্লাস কার্বন ডাইঅক্সাইড। আয়রন অক্সাইড বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া করে আয়রন প্লাস কার্বন ডাইঅক্সাইড। আয়রন অক্সাইড সলিড অবস্থায় ছিল, কার্বন মনোঅক্সাইড গ্যাস অবস্থায় ছিল। আয়রন হচ্ছে সলিড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। এই বিক্রিয়ার জন্য আমার Kp Kc সম্পর্ক কি হবে খেয়াল করে দেখো, এটা সলিড মানে বিবেচনা করব না, এটা সলিড মানে বিবেচনা করব না, এই দুইটা বাদ। এই বিক্রিয়ার জন্য ডেলএন এর মান উৎপাদের মোল সংখ্যা আমার 1 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা আমার 1। অ্যাকচুয়ালি আমার ডেলএন এর মান কত আসতেছে, ডেলএন এর মান আসতেছে হচ্ছে আমার 0। ডেলএন এর মান যদি 0 আসে তখন আমার সম্পর্ক কি আসবে, Kp Kc সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যেইভাবে আগের জিনিসপত্রগুলো বিবেচনা করছি সম্পর্কের ক্ষেত্রেও আমরা সেম জিনিস বিবেচনা করব। ওকে, ক্লিয়ার করতে পারছি? ওকে, এবার আসো আমরা এই ছকটা ভালো করে একটু শিখে রাখবো। এই ছকটা যদি আমাদের জানা থাকে, বিশেষ করে এই ছকের এই Kp এবং Kc এর মান এগুলা যদি জানা থাকে, বিশেষ করে দেখো PCl5 বিক্রিয়া
N2O5 বিক্রিয়া, হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়া, অ্যামোনিয়ার বিক্রিয়া, N2O5 এর বিক্রিয়া, এই 5টা বিক্রিয়া যদি জানা থাকে তাহলে অনেক ক্ষেত্রে আমার এক লাইনে ম্যাথ করা সম্ভব হয়। অনেক ক্ষেত্রে আমার কি হয়, এক লাইনে ম্যাথ করা সম্ভব হয়। জানা না থাকলে এক লাইনে ম্যাথ করা সম্ভব হয় না। তাহলে যদি আমার জানা থাকে তাহলে কি হয়, এক লাইনে ম্যাথ করা সম্ভব হয়। তো আমাদের এই ছকটা জানতে হবে, এই ছকটা জেনে রাখতে হবে। আচ্ছা, এই ছকটা জেনে রাখতে হবে। এখানে আমি বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস রাখছি। এই এমসিকিউ প্র্যাকটিস আমি আগামী ক্লাসে তোমাদের করিয়ে দিব। এই প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস আমি আগামী ক্লাসে তোমাদের করিয়ে দিব। প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস আমি আগামী ক্লাসে শুরুতে আগে করিয়ে দিব। বাট এই স্লাইডটা আমি আজকে দিয়ে দিচ্ছি তোমাদের। স্লাইডের প্রত্যেকটা এমসিকিউ আজকে দিয়ে দিচ্ছি, এগুলা তোমরা এই ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই ছকটা কঠিন লাগে, ছকটা বুঝাই দিব আগামী ক্লাসে, ছকটা বুঝাই দিব, ছকটা বুঝাই দিব, সমস্যা নেই। আরো বেশ কিছু জিনিস শেখাবো, ছকটা বুঝাইতে গেলে আরো বেশ কয়েকটা টেকনিক শেখা হয়ে যাবে। তো আমি এখন যেটা করব, এই এমসিকিউ গুলো এখন আর প্র্যাকটিস করাচ্ছি না, তাহলে আমি টাইমের বাইরে চলে যাব। আমার হচ্ছে একটু টাইমের মধ্যে বের হওয়া লাগবে। তো তোমরা যেটা করবা, এই এমসিকিউ গুলো একা একা বাসায় প্র্যাকটিস করবা। প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, একদম সিম্পল সিম্পল কোশ্চেন। দেখো জিএসটি তে আসছে, মেডিকেলে আসছে, ঠিক আছে, রাবিতে আসছে, মানে একদম প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলো আমি দিয়ে রাখছি। এগুলো তোমরা একা একা বাসায় প্র্যাকটিস করবা। কালকের ক্লাসে শুরুতেই আমি এগুলো প্র্যাকটিস করাই দিব। ওকে, তো তোমরা ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই জানাবা। ক্লাসের রিভিউ দিতে পারো, তোমাদের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা থাকবে। আর যারা যারা আমার ক্লাস না করে রিভিউ দাও, আমি তোমাদের উপর অনেক রাগ করছি। আমি অনেকে দেখছি তোমাদের টেলিগ্রাম গ্রুপে কয়েকজন ছেলেপেলেকে ডিসকাশন করতে দেখছি, যারা ক্লাস করেই নাই, ক্লাস করে নাই। আমি ওই জিনিসপত্রগুলো ক্লাসে খুব সুন্দর করে বুঝাইছি, প্রত্যেকটা জিনিসপত্র দেখাইছি, আমি একদম ধরে ধরে পড়াইছি। ও ক্লাস করে নাই, না করে ও ক্লাসের মধ্যে এমনি ঢুকছে, ঢুকে একটু 2-1 মিনিট দেখছে, দেখেও একটা হচ্ছে একটা ধারণা নিছে, নিয়ে যে দেখি টেলিগ্রাম গ্রুপে ধুমায়ে হচ্ছে যে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। তো আমার প্রশ্ন হইতেছে, তুমি কোর্সে ভর্তি হইছো, আমাকে দেখেই তো ভর্তি হইছো, তাই না? আমাকে দেখেই ভর্তি হইছো যে আমি ক্লাসগুলো নিব। অ্যাটলিস্ট তুমি আমাকে জাজ করার আগে আমার ক্লাস করো, আমার ইফোর্ট দেখো, আমার প্রিপারেশন দেখো, তারপরে জাজ করো ভাই, প্লিজ প্লিজ। মানে ধরো যে তুমি আমাকে জাজ করতেছো, তাহলে তুমি আমার ইফোর্ট, আমার ডেডিকেশন, আমার কন্টেন্ট, এগুলা দেখার পরে আমি কেমনে বুঝাইছি, এগুলা দেখার পরে তারপরে যে জাজ করো না, তার আগেই কেন করতেছো? মানে এগুলা ছড়ানোর তো কোনো মানে হয় না, এগুলো দেখলে কষ্ট লাগে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে ভাইয়া পোজ দেন, দিসি পোজ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, কালকে দেখা হচ্ছে।